আমরা অ্যাসেসমেন্ট এন্ড ইভালুয়েশনের অনেকদিন আগেই করেছিলাম আর কি, তবে সেখান থেকে এমসিকিউ গুলো আমাদের আলোচনা করা হয়নি, সেই এমসিকিউ গুলো আজকে আমরা আলোচনা করব। রাস্তা খুব খারাপ। আচ্ছা দেখুন, which one of the following is most appropriate to assess children's understanding of mathematical concept class 1? অর্থাৎ ক্লাস 1 এর বাচ্চাদের যে ম্যাথমেটিক্যাল কনসেপ্ট রয়েছে, গণিতের যে কনসেপ্ট রয়েছে, সেই গণিতের কনসেপ্টটাকে অ্যাসেস করার জন্য, তার মূল্যায়ন করার জন্য নিম্নলিখিত কোনটি অ্যাপ্রোপ্রিয়েট হবে। শিশু গণিত কেমন পারে সেটা আমি অ্যাসেসমেন্ট করব, তাহলে কোনটা দিয়ে অ্যাসেসমেন্ট করতে ভালো পাবো? রিটেন টেস্ট, তাকে লেখা পরীক্ষা নিতে হবে ক্লাস 1 এর বাচ্চাকে, তাহলে আমি ভালো বুঝতে পারবো। 2 নাম্বার অবজারভেশন বা পর্যবেক্ষণ করলে ভালো বুঝতে পারবো। 3 নম্বর ওরাল টেস্ট বা মৌখিক পরীক্ষা নেওয়ার মাধ্যমে। 4 নম্বর ওয়ার্কশিট বা কর্মপত্র। তাহলে কোন ক্লাসের বাচ্চা? ক্লাস 1 এর বাচ্চা। ক্লাস 1 এর বাচ্চার আমি অ্যাসেসমেন্ট করব, তাহলে আমি কোন জিনিসটা করতে পারি আর কি? রিটেন টেস্ট। ক্লাস 1 এর বাচ্চা কি এখনই রিটেন টেস্ট নেওয়া উচিত হবে? পারবে না। ক্লাস 1 এর বাচ্চাতে আমি রিটেন টেস্ট আমি ইগনোরই করে যাব। রিটেন টেস্ট, ওয়ার্কশিট, ওরাল টেস্ট, তাহলে আমরা অবজারভেশন করতে পারি। সবচেয়ে ভালো আমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে, যেহেতু ক্লাস 1 এর বাচ্চা আর কি, ঠিক আছে, আমরা পর্যবেক্ষণ করব সে কি করতে না পারছে না পারছে। এইবার বলুন তো, ক্লাস 1 এর বাচ্চা গণিতের কোন কনসেপ্ট সে পারবে আর কি? ক্লাস 1 এর বাচ্চা গণিতের কোন কনসেপ্টগুলো সে জানবে বা পারবে, কি মনে হয়? নাম্বার স্যার, নাম্বার সমূর্ত। আচ্ছা, নাম্বার বলতে স্যার কোন নাম্বার? সংখ্যা স্যার, সংখ্যা মানে 1 2 বলতে শিখে যাবে? সংখ্যা জাতীয় খেলা স্যার কিছু। হ্যাঁ, আমরা যে বেসিক যে নাম্বার রয়েছে 1 2 3 4 আর কি, ঠিক আছে, এই সংখ্যার ধারণা তাকে দিতে পারি আর কি, ঠিক আছে। তার মোটামুটি টাইম সম্বন্ধে একটা জ্ঞান তৈরি করতে হবে আর কি, যে টাইম কখন, গুড মর্নিং, গুড আফটারনুন, দুপুর, বিকেল, ক্লাস 1 এর বাচ্চা এগুলো সম্বন্ধে তার জ্ঞান তৈরি যাবে। সে মোটামুটি সে মোটামুটি মেজারমেন্ট শিখবে আর কি। মেজারমেন্ট বলতে বলে এখনই সেন্টিমিটার ওগুলো শিখবে না আর কি, ঠিক আছে। এখানে মেজারমেন্ট বলতে গেলে কোনটা বড় কোনটা ছোট এগুলো শিখে যাবে আর কি, এগুলো শেখাতে হবে ক্লাস 1 এর বাচ্চাদের। মেজারমেন্ট বলতে পরিমাপ আর কি, পরিমাপ বলতে এখানে সে স্কেল দিয়ে মাপতে শিখবে না, কিন্তু কোনটা কোনটা বড়, কোনটা ছোট, কোনটা পাতলা, কোনটা মোটা, এই সমস্ত বিষয় আমার শিশুদেরকে শেখাতেই পারি আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে 180 নাম্বার 100 করতে হবে। আশি পরে 86। Question number 186. Focus of assessment on improvement in learning. Focus of assessment, assessment এর যে উদ্দেশ্যটা, improvement in learning, learning এ improvement, is assessment for learning, assessment of learning, assessment as learning, assessment involving formal institution. তাহলে অ্যাসেসমেন্টের উদ্দেশ্য কি? অ্যাসেসমেন্টের উদ্দেশ্য হচ্ছে ইমপ্রুভমেন্ট ইন লার্নিং, শিক্ষণে উন্নতি করবে আর কি। শিক্ষণে উন্নতি করতে গেলে তাহলে সেটা কোন অ্যাসেসমেন্ট? 1 নম্বর অ্যাসেসমেন্ট ফর লার্নিং করলে শিক্ষণে উন্নতি হবে, অ্যাসেসমেন্ট অফ লার্নিং করলে শিক্ষণে উন্নতি হবে, অ্যাজ লার্নিং করলে। ফর লার্নিং মানে কি জানি আমরা? ফর লার্নিং মানে হচ্ছে আমরা জানি ফরমেটিভ। অফ লার্নিং মানে কি জানি? অফ লার্নিং মানে আমরা জানি হচ্ছে সামেটিভ। অ্যাজ লার্নিং মানে কি জানি আমরা? সেলফ অ্যাসেসমেন্ট। 4 নম্বরে অ্যাসেসমেন্ট ইনভলভিং ফর্মাল সিচুয়েশন, এরকম কিছু নেই। তাহলে আমাদের কি বলেছে? ইমপ্রুভমেন্ট ইন লার্নিং, লার্নিং এ ইমপ্রুভমেন্ট হবে, শিক্ষণে উন্নতি হবে, শিক্ষণের উন্নতি কিসের মাধ্যমে হয়? অ্যাসেসমেন্ট ফর লার্নিং এর মাধ্যমে হয়ে থাকে। তারপরের প্রশ্ন, পিয়ার অ্যাসেসমেন্ট। পিয়ার মানে কি? আমরা পড়েছি সঙ্গী বা সমবয়সী বন্ধুর দল, সমবয়সী বন্ধুদের দলের যে অ্যাসেসমেন্ট, পিয়ার অ্যাসেসমেন্ট ইন ইভিএস। ইভিএস এর ক্ষেত্রে এই যে পিয়ার অ্যাসেসমেন্ট রয়েছে ইজ, ইভিএস এর ক্ষেত্রে পিয়ার অ্যাসেসমেন্ট হলো 1 নাম্বার অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং, অ্যাসেসমেন্ট অ্যাবাউট লার্নিং, ইভালুয়েশন অফ লার্নিং আউটকামস, অ্যাসেসমেন্ট অফ লার্নিং। তাহলে ইভিএস এর ক্ষেত্রে পিয়ার অ্যাসেসমেন্ট কোনটাকে বলবো আমরা? পিয়ার অ্যাসেসমেন্ট কোনটাকে বলবো, এটা আমাদের প্রশ্ন। 1 নাম্বার অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং কে আমরা পিয়ার অ্যাসেসমেন্ট বলবো, 2 নাম্বার অ্যাসেসমেন্ট অ্যাবাউট লার্নিং কে বলবো, 3 নাম্বার ইভালুয়েশন অফ লার্নিং আউটকামস কে বলবো, 4 নাম্বার বলছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং কে বলবো। তাহলে তোমরা সঠিক জানি পিয়ার অ্যাসেসমেন্ট মানে কি? আমরা জানি পিয়ার অ্যাসেসমেন্ট মানে কি, সে নিজে করছে সেটা কি বলে আমরা? অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং বলি, অর্থাৎ এ অনলি। তাহলে অ্যাসেসমেন্ট যেটা অ্যাজ লার্নিং রয়েছে সেটাই তো বলে সেলফ অ্যাসেসমেন্টের কথা। সেই শিক্ষার্থী নিজের অ্যাসেসমেন্ট সে নিজেই করবে। তারপরের প্রশ্নে যাই। এটা আবার বলবেন স্যার একবার? অ্যাসেসমেন্ট
অ্যাজ লার্নিং মানে কি স্যার? অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং স্বশিক্ষণ। সহজ নিজে শিক্ষণ। শিখবে স্যার। হ্যাঁ স্যার নিজে Self নিজে learning, শিখবে। self। কিন্তু স্যার পিয়ার লার্নিং তো স্যার সঙ্গীর সঙ্গে না স্যার? হ্যাঁ সঙ্গী সঙ্গী মানে তো বন্ধু। অ্যাজ লার্নিং মানে কি? সেলফ নিজে স্যার, নিজে সেলফ সেলফ লার্নিং স্যার। সেলফ লার্নিং। তাহলে আমাদের প্রশ্নে কি বলেছে? পিয়ার অ্যাসেসমেন্ট। যে পিয়ার অ্যাসেসমেন্ট করছে, সমবয়সী বন্ধুর দল যে অ্যাসেসমেন্ট করছে, তাহলে কি করছে? অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং, তারা নিজের নিজেদের অ্যাসেসমেন্ট করছে, অ্যাবাউট লার্নিং হচ্ছে নাকি এভালুয়েশন অফ লার্নিং আউটকাম হচ্ছে? অ্যাজ লার্নিং মানে কি নিজেই করছে, এরা কি পিয়ার অ্যাসেসমেন্ট করছে মানে নিজে নিজেরটা করছে, তো তাই তো করছে। হ্যাঁ 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 স্যার। তাহলে এই সঠিক উত্তর। ওকে। স্যার অ্যাবাউট এর মানে কি স্যার ওটা? অ্যাবাউট আপনাদের নেই ম্যাডাম। Which of the following is the most appropriate strategy for introducing the concept of multiplication of two factors in the middle school? কি বলেছে? Which of the following is the most appropriate strategy? নিম্নলিখিত কোনটি সবচেয়ে appropriate strategy হবে, সবচেয়ে ভালো কৌশল হবে for introducing মানে কি সূচনা করার জন্য the concept of multiplication? Multiplication মানে কি আমরা জানি? গুণ না ভাগ। Multiplication মানে কি? কি হবে? গুণ গুণ। গুণ তাহলে গুণের কনসেপ্ট আনার জন্য কোন ক্লাস বললো? ক্লাস বা মিডল স্কুল আর কি। তাহলে মাল্টিপ্লিকেশনের কনসেপ্ট আনবো, গুণের কনসেপ্ট শেখাবো আর কি। তাহলে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে? এক নাম্বার, দ্য অ্যালগোরিদম শুড বি ইউজড টু ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট। অ্যালগোরিদম মানে কি? গাণিতিক পরিভাষা। গাণিতিক পরিভাষা ব্যবহার করা উচিত এই কনসেপ্টটাকে শুরু করার জন্য। দুই নাম্বার, দ্য প্রসেস শুড বি ভিজুয়ালি রিপ্রেজেন্টেড। এই যে গুণ করার প্রক্রিয়া, এটা ভিজুয়ালি মানে কি? দৃশ্যের আকারে এটাকে তুলে ধরা উচিত, ছবির মাধ্যমে তুলে ধরা উচিত। তিন নাম্বার, মাল্টিপ্লিকেশন অ্যাজ রিপিটেড অ্যাডিশন শুড বি এমফাসাইজড। মাল্টিপ্লিকেশনটাকে অ্যাজ রিপিটেড অ্যাডিশন মানে কি? যোগ। রিপিটেড অ্যাডিশন মানে কি? মানে বারবার যোগের হিসাবে তুলে ধরা উচিত। এই যে যোগ যোগ গুণটাকে বারবার যোগের আকারে তুলে ধরা উচিত। রিপিটেড মানে কি? বারবার। যোগ, অ্যাডিশন মানে কি? যোগ, বারবার যোগের আকারে তুলে ধরা উচিত। 4 নাম্বার কি বলেছে? multiplication as inverse of division should be emphasized. multiplication as inverse of division, inverse মানে কি? উল্টোটা স্যার, হ্যাঁ মানে ভাগের উল্টো স্যার। বিপরীত। হ্যাঁ উল্টো। হ্যাঁ তাহলে সেটাই ইনভার্স বলছি, মানে কি? বিপরীত স্যার। ইনভার্স মানে হচ্ছে বিপরীত। তাহলে 4 নাম্বার অপশন বলেছে যে মাল্টিপ্লিকেশন অ্যাজ ইনভার্স অফ ডিভিশন, ডিভিশনের উল্টো হচ্ছে মাল্টিপ্লিকেশন, এইভাবে এটাকে গুরুত্ব দেওয়া উচিত। তাহলে ডিভিশনের উল্টো কি মাল্টিপ্লিকেশন? এটা এই বক্তব্য কি সঠিক না ভুল? এটাকে বলতে পারি আমরা ডিভিশনের উল্টো? বলুন। না স্যার, না স্যার। ভুল স্যার এ তো ভুল কথা আর কি, ঠিক আছে, এটা ভুল কথা আর কি। তাহলে এটা হলো না। এক নাম্বার বলছে গাণিতিক পরিভাষা, অ্যাডিশনে উল্টো হবে। গাণিতিক পরিভাষা অ্যালগরিদমের মাধ্যমে আনা উচিত আর কি। তারা গণিতের পরিভাষা বুঝবে? এখন ছোট বাচ্চারা বুঝবে না। না 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 স্যার, সম্ভব এবার না। বি নাম্বার বলছে এই যে গুণের প্রক্রিয়া, সেটা ভিজুয়ালি তাদের সামনে তুলে ধরা উচিত, ছবির মাধ্যমে তুলে ধরা উচিত। হ্যাঁ মোটামুটি ভালোই বলছে, ছবির মাধ্যমে তুলে ধরবে। সে কি বলেছে? সে বলেছে মাল্টিপ্লিকেশন অ্যাজ রিপিটেড অ্যাডিশন। রিপিটেড মানে কি? বারবার। অ্যাডিশন মানে কি? যোগ। বারবার যোগের মাধ্যমে এটাকে তুলে ধরা উচিত আর কি, ঠিক আছে। মনে করুন আর কি যে তারা আগে কি শিখবে? মনে করুন যোগ, যোগ বিয়োগ, গুণ ভাগ। তার আগে কোনটা শিখবে? সিরিয়ালি শিখবে নাকি আমি উলট পালট লিখেছি? এই সিরিয়াল ঠিক আছে কি বলুন তো? সিরিয়াল ঠিকই আছে। ঠিকই আছে। ঠিক তাহলে আছে কিন্তু তাদেরকে আমি যোগ শেখাতে, গুণন শেখাতে চাইছি। গুণন শেখাতে গেলে আগে কিন্তু তারা যোগ শিখে নিয়েছে, ঠিক আছে। তাহলে তারা যোগ পারে। তাহলে এই গুণন শেখাতে গেলে তাদেরকে পূর্ব জ্ঞানের ব্যবহার করে আমি শেখাতে পারি। মনে করুন আমি শেখাবো যে 2 কে 4 দিয়ে গুণ করলে 8 হবে, আমি কি এইভাবে শেখাতে পারি? আমি ওকে বললাম, ওর পূর্ব জ্ঞান কি আছে? ওর পূর্ব জ্ঞান আছে, ও যোগ আগেই শিখে গেছে। আমি কিন্তু শেখাতে পারি যে তুমি 2টাকে 4 বার যোগ করো তো, 2 2 2 2। তুমি তো যোগ পারো, আগে তোমার পূর্ব জ্ঞান আছে, তো 2টাকে তুমি 4 বার যোগ করো, দেখো 8 হচ্ছে। তাহলে কিন্তু আমি যোগটাকে বারবার করিয়ে এই গুণের কনসেপ্টটা কিন্তু আমি দিলাম আর কি। তাহলে এখানে পূর্ব জ্ঞানের ব্যবহার করে কিন্তু আমি এইটা শেখালাম আর কি। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে গেল সি। আসলে স্যার আমরা সেই ছোট ছোট উদাহরণগুলা দিয়ে বলতে পারি যে যোগের সংক্ষিপ্ত রূপটা হচ্ছে স্যার গুণ। একদম। আর এখানে পূর্ব জ্ঞানের তবে ব্যবহারটা ডি হচ্ছে নম্বরটা ডিভিশন না থাকলে অ্যাডিশন থাকলে হচ্ছে তবে কি হতো স্যার? মানে নম্বরটা ডি নম্বরটা ডিভিশন না থাকলে মানে যোগ পদ্ধতি যদি উল্টো ভাবে শেখানো হয় তারপর স্যার ডিটা বলছে ডিভিশনের বদলে অ্যাডিশন থাকলে জিনিসটা ভালো হতো। মানে আমার বক্সটা একটু চেঞ্জ করতে হবে আর কি, একটু জোরে কথা বললেই সাউন্ড আটকে আটকে আসে আর কি। আচ্ছা
তারপরের প্রশ্ন মিক্স কোশ্চেন আছে এখানে। এই যে পিডিএফটা আর কি আমি আপনাদেরকে করতে দিয়েছিলাম, এখানে বাংলা থেকে শুরু মানে ইংলিশ, ইভিএস, ম্যাথ সমস্ত কিছুই আছে। আচ্ছা, which of the following would not qualify as higher aim of teaching mathematics? which of the following নিম্নলিখিত কোনটি would not qualify নিম্নলিখিত কোনটি কোয়ালিফাই করবে না as higher aim of teaching mathematics? নিম্নলিখিত কোনটি গণিত শিখনের হায়ার এম মানে কি উচ্চ লক্ষ্য হিসাবে নিম্নলিখিত কোনটি হবে না, কোনটি কোয়ালিফাই করবে মানে নিম্নলিখিত কোনটি গণিতের উচ্চ লক্ষ্য নয় মানে কি সেটা সংকীর্ণ লক্ষ্যটাকে খুঁজে পেয়ে গেলে আমরা পেয়ে যাব ভুলটা। আচ্ছা, তাহলে আমরা উচ্চ লক্ষ্য নয় কোনটি বলেছে। 1 নাম্বার, টু হেল্প স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক স্ট্রাকচার অফ ম্যাথমেটিক্স, শিক্ষার্থীদেরকে গণিতের যে বেসিক স্ট্রাকচার রয়েছে স্বাভাবিক যে গঠন রয়েছে স্বাভাবিক গঠনটাকে শেখাবো। 2 নাম্বার, টু এনেবল স্টুডেন্টস টু আইডেন্টিফাই রিলেশনশিপ, ছাত্ররা যেন রিলেশনশিপ বা সম্পর্কটা খুঁজে বের করতে পারে। 3 নাম্বার, টু ট্রেন স্টুডেন্টস ইন মেকানিক্যাল ক্যালকুলেশন, ছাত্ররা যেন যান্ত্রিক উপায়ে তারা যেন ক্যালকুলেশন করতে পারে। 4 নাম্বার, টু এনেবল স্টুডেন্টস হ্যান্ডেল অ্যাবস্ট্রাকশন, তারা যেন বিমূর্ত বিষয় বুঝতে পারে। তাহলে এখানে বলেছে কোনটা আমাদের হায়ার এম নয় মানে কি কোনটা আমাদের ন্যারো এম, তাহলে আমাদের উত্তর পেয়ে যাবো আমরা। আচ্ছা, তাহলে আপনারা তো অনেকেই উত্তর করেছেন যে সি। আচ্ছা, স্যার আমি বুঝতে পারিনি, আর একবার বলুন না। তাহলে আমরা জানি আমরা যখন গণিতের ক্লাস করেছি আর কি তখন আমরা গণিত শিখনের উদ্দেশ্য পড়েছি আর কি, ঠিক আছে। কিছু কিছু পড়েছি আমাদের ন্যারো এম, ন্যারো মানে কি সংকীর্ণ এম, আর কিছু কিছু পড়েছি আমরা হায়ার এম বা ব্রড এম পড়েছি, হায়ার এম বা ব্রড এম যেগুলো উচ্চ লক্ষ্য আর কি, ঠিক আছে। আমরা পড়েছি কিছু আমাদের গণিত শেখানোর ক্ষুদ্র অংশ আছে, ক্ষুদ্র লক্ষ্য আছে আর উচ্চ লক্ষ্য আছে। আমাদের প্রশ্ন বলেছে কোনটা উচ্চ লক্ষ্য নয়। 1 নাম্বার, টু হেল্প স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক স্ট্রাকচার অফ ম্যাথমেটিক্স, শিক্ষার্থীরা গণিতের যে স্ট্রাকচার রয়েছে গঠন রয়েছে সেটাকে তারা শিখবে। আচ্ছা, 2 নাম্বার, টু এনেবল স্টুডেন্টস টু আইডেন্টিফাই রিলেশনশিপ, ছাত্রছাত্রীরা সম্পর্ক খুঁজে বের করতে পারবে। সম্পর্ক বলতে কিছু সম্পর্ক, আমার সাথে ওর কি সম্পর্ক, এই সম্পর্ক না, এটা গণিতের সম্পর্ক। শিক্ষার্থীরা গণিতের কি সম্পর্ক রয়েছে আর কি সেই সম্পর্ক খুঁজে বের করতে পারবে। 3 নাম্বার, টু ট্রেন স্টুডেন্টস ইন মেকানিক্যাল ক্যালকুলেশন, ছাত্ররা মেকানিক্যাল ক্যালকুলেশন করতে পারবে। মেকানিক্যাল ক্যালকুলেশন মানে কি বলুন তো? ক্যালকুলেশন তো আমরা মেন্টালি করে থাকি আর কি, মেকানিক্যাল ক্যালকুলেশন মানে কি? যান্ত্রিক ক্যালকুলেশন মানে কি? যান্ত্রিক মেকানিক্যাল মানে ক্যালকুলেটরের মধ্যে হ্যাঁ, ক্যালকুলেটরের মাধ্যমে মানে ব্যবহার করে স্যার না বুঝে স্যার। হ্যাঁ, এখানে কিন্তু মেকানিক্যাল বলতে না বুঝে ক্যালকুলেশন আর কি, ঠিক আছে। মানে একটা মেশিনের মধ্যে চালাচ্ছে আর কি, ওর মাথায় কোনো কনসেপ্ট বোঝেনি আর কি, ঠিক আছে, আর জাস্ট শুধু করে যাচ্ছে আর কি, মুখস্থ করে আর কি। তাহলে কিন্তু আমাদের এটা আমাদের বড় এম নয়। মেকানিক্যালি তারা ক্যালকুলেশন করবে, যান্ত্রিক ভাবে তারা চলবে আর কনসেপ্ট বুঝবে না আর কি, এটা আমাদের কখনো বড় এম হতে পারে না, হায়ার এম কখনো হতে পারে না। তাহলে আমাদের 1 হায়ার এম, 2 হায়ার এম, 3 হায়ার এম। কিন্তু এখানে কিন্তু এটাও কিন্তু ন্যারো এম আর কি। এটা যদি আমরা নরমালি দেখতে যাই এদেরকে বেসিক স্ট্রাকচার শেখাবো আর কি, ঠিক আছে। এটাও না বেসিক স্ট্রাকচার অফ ম্যাথমেটিক্স বলছে, হবে না, এটা ন্যারো হবে না। বেসিক স্ট্রাকচার অফ ম্যাথমেটিক্স বলেছে, গণিতের বেসিক স্ট্রাকচার, তাহলে হবে না। যদি বলতে বেসিক স্ট্রাকচার অফ নাম্বারের বেসিক স্ট্রাকচার শেখাবো তাহলে কি হতো, এটা হায়ার এম হতো না ন্যারো এম হতো? বেসিক স্ট্রাকচার অফ নাম্বার শেখাবো তাহলে কি হতো? ন্যারো এম। তাহলে ন্যারো এম হয়ে যেত আর কি। অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং মানে কি? অ্যাসেসমেন্ট কে করছে? অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং মানে শিক্ষার্থী নিজেই করছে। নিজেই সেলফ অ্যাসেসমেন্ট করছে। প্রোভাইড অপরচুনিটিস, তাহলে স্যার অ্যাসেসমেন্ট আগে অ্যাজ তো লার্নিং বলতেন। অপরচুনিটি দিয়ে থাকে, সুযোগ দিয়ে থাকে ফর 1 নাম্বার সেলফ রিফ্লেকশন। সেলফ মানে কি স্ব, মানে কি নিজে, রিফ্লেকশন মানে কি স্বপ্রতিফলন, সে নিজেই রিফ্লেক্ট করে দেখবে, সে নিজেই দেখবে তার মধ্যে কি ঠিক ভালো হলো না খারাপ হলো। তাহলে অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং করলে সেলফ রিফ্লেকশন হবে কি হবে না? সে নিজেই নিজের প্রতিফলন পাবে কি পাবে না বলুন তো? স্বপ্রতিফলন পাবে স্যার, পাবে। পাবে অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং এ পিয়ার অ্যাসেসমেন্ট হচ্ছে কি হচ্ছে না? অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং যদি আমরা করি হয় স্যার। হচ্ছে, তাহলে অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং মানে সেখানে পিয়ার অ্যাসেসমেন্টও হচ্ছে। তাহলে এ বি তো হচ্ছে, বাকি ওই দিকটায় দেখি আমরা আর কি কি আছে। অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং মানে সামেটিভ অ্যাসেসমেন্ট হবে কি হবে না? সামেটিভ হবে অ্যাসেসমেন্ট না। হয়
হবে হবে না। না। হবে না। না না, না না স্যার। তাহলে আমরা আগে কি ফর্মেটিভ হবে। পেয়েছি? আগে আমরা পেয়েছি এ বি আগে কিন্তু সঠিক হয়ে আছে আর কি, ঠিক আছে? এ বি সঠিক হয়ে আছে আর আমরা এই পেজে এসে পেলাম সিটা আমরা ভুল পেলাম আর কি। বাকিটা দেখি। 2 নম্বর কনস্ট্রাকটিভ ফিডব্যাক। ফিডব্যাক পাবে, ফিডব্যাকটা কিরকম? কনস্ট্রাকটিভ হবে আর কি, গঠনমূলক আর কি। তারা আরো যেন কনস্ট্রাক্ট করতে পারে নিজের জ্ঞানটা, তাহলে এরকম ফিডব্যাক পাবে তারা, কনস্ট্রাকটিভ ফিডব্যাক, তারা গঠনমূলক ফিডব্যাক পাবে। যে তারা সেলফ অ্যাসেসমেন্ট করে, পিয়ার অ্যাসেসমেন্ট পাবে তো স্যার, পাবে। পাবে। তাহলে আমাদের ডিও সঠিক। তাহলে আমরা এ বি ডি এই তিনটা আমরা সঠিক পেলাম, সিটা আমরা ভুল পেলাম। তাহলে এ বি ডি কোথায় আছে? আমাদের বি নাম্বার সঠিক উত্তর, এ বি ডি। স্যার আগেরটা আরেকবার বলবেন? হায়ার এম ম্যাডাম, হ্যাঁ স্যার। বেশ, পরে আসছি, একটু ক্লাস শেষে খেয়াল করবেন। হায়ার এম আরো প্রশ্ন আছে, স্যার বলুন। বলছি স্যার হায়ার এম আর ওই ন্যারো ইয়েটা কি জিনিসটা একটু বলবেন তবে তখন। ওটা দিয়ে স্যার একটা প্রশ্ন আসবে, লিখে নিন, আমি বলে দিলাম আর কি। প্রাইমারি টেটে একটা প্রশ্ন হায়ার এম আর ন্যারো এম দিয়ে আসবে আর কি, তো ওটা আমার মাথায় আছে আর কি। ওটা দিয়ে স্যার 50-60 এমসিকিউ আমি চেষ্টা স্যার করব ক্লাস clear করার। করিয়েছেন তবুও ভুলে গেছি। An assessment tool which collects not just the best. An assessment tool, assessment এর একটা টুল, assessment এর একটা কৌশল, which collect, যেই কৌশলটা কালেক্ট করে, যেই কৌশলটা সংগ্রহ করে, not just the best, শুধুমাত্র যেটা বেস্টটাকে কালেক্ট করে না, বাট অল কাইন্ডস অফ এ চাইল্ডস ওয়ার্কস অর অ্যাক্টিভিটি, শুধুমাত্র বেস্ট যেটা সেটাকে কালেক্ট করে, সেটাকে সংগ্রহ করে না, সমস্ত কিছুকে সংগ্রহ করে। ডান ওভার এ পিরিয়ড অফ টাইম, একটা নির্দিষ্ট সময় ধরে সমস্ত কিছুকে কালেক্ট করে আর কি। মানে অ্যাসেসমেন্টের এমন একটা কৌশল যেটা শুধুমাত্র বেস্ট জিনিসটাকে কালেক্ট করে না, সম্পূর্ণ জিনিসটাকে কালেক্ট করে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যা কিছু ঘটে সমস্ত কিছুকে কালেক্ট করে, সমস্ত কিছুকে সংগ্রহ করে। সেটাকে আমরা কি বলবো? পোর্টফোলিও, অ্যানেকডোটাল রেকর্ড, রুব্রিক্স নাকি কিউমুলেটিভ রেকর্ড? সেটাকে আমরা বলে থাকি আমরা পোর্টফোলিও। আর অ্যানেকডোটাল রেকর্ডে কোনগুলো কালেক্ট করি? অ্যানেকডোটাল রেকর্ডে বিশেষ ঘটনা আর কি। যদি বলতো শুধু বেস্ট গুলোকে নিচ্ছি, শুধু বেস্ট গুলোকে নিচ্ছি বা শুধু ওর্স্ট মানে শুধু খারাপ গুলোকে নিচ্ছি, তাহলে আমরা বলতে পারতাম যে যেদিন ভালো ঘটনা করে শুধু ভালোটা নিল, শুধু খারাপটা নিল, তাহলে আমরা সেটাকে অ্যানেকডোটাল রেকর্ড বলতে পারছি। তাহলে এখানে তা বলেনি, এখানে কি বলেছে? এখানে বলেছে যে শুধু বেস্ট নেবে না, সমস্ত কিছুই নিচ্ছে আর কি। তাহলে এটা হয়ে গেল আমাদের পোর্টফোলিও। কালকে আপনারা বাংলা পেডাগোজিতে পোর্টফোলিও থেকে সম্ভবত প্রশ্ন পেয়েছেন আর কি। রুব্রিক্স কি, কিউমুলেটিভ রেকর্ড কি, আসছে এগুলো সামনে, আসে আরো প্রশ্নগুলো নিয়ে। ওগুলো অ্যাসেসমেন্ট, এটা একটা কৌশল। এ টিচার কালেক্টস, একজন টিচার কালেক্ট করে, সংগ্রহ করে দ্য পারফরমেন্স অফ লার্নার্স ওভার এ পিরিয়ড অফ টাইম, একজন শিক্ষক শিক্ষার্থীদের পারফরমেন্স কেমন হলো সেটাকে সংগ্রহ করে। ওভার এ পিরিয়ড অফ টাইম, একটা নির্দিষ্ট সময় ধরে সেগুলোকে সংগ্রহ করলো। অ্যান্ড রেকর্ডস, এবং সেগুলোকে রেকর্ড করে আর কি, সংরক্ষণ করে। টু ইউজ দেম ফর ওভারঅল অ্যাসেসমেন্ট অফ লার্নার্স ফর দ্য টার্ম, এই বছরের জন্য তাদের অ্যাসেসমেন্টের জন্য সেই যে সংগ্রহ করছে, সেই সংগ্রহ করা তথ্যগুলোকে তিনি কাজে লাগান, অ্যাসেসমেন্ট করে, সেগুলো ব্যবহার করে। হোয়াট ইজ দিস অ্যাসেসমেন্ট নোন অ্যাজ? তাহলে এটাকে কোন ধরনের অ্যাসেসমেন্ট বলবো? তাহলে কি বলেছে? এ টিচার, একজন শিক্ষক, কালেক্ট দ্য পারফরমেন্স অফ লার্নার, শিক্ষার্থীদের পারফরমেন্স গুলোকে সংগ্রহ করে ওভার এ পিরিয়ড অফ টাইম, একটা নির্দিষ্ট সময় ধরে, একটা পিরিয়ড ধরে সেই তথ্যগুলোকে সংগ্রহ করে। অ্যান্ড রেকর্ডস, এবং সেগুলোকে রেকর্ড করে। টু ইউজ দেম ফর ওভারঅল অ্যাসেসমেন্ট, তার ওভারঅল অ্যাসেসমেন্টের জন্য সেই একটা নির্দিষ্ট সময় ধরে যে তথ্যগুলোকে সংগ্রহ করলো সেগুলো ব্যবহার করছে। তাহলে এই যেটাকে কোন ধরনের অ্যাসেসমেন্ট বলবো? কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, পোর্টফোলিও অ্যাসেসমেন্ট, সামেটিভ অ্যাসেসমেন্ট, ইনফর্মাল অ্যাসেসমেন্ট। সামেটিভ অ্যাসেসমেন্ট কি হয়? সবার শেষে গিয়ে করে দেয়, তাই না? সবার শেষে গিয়ে সামেটিভ অ্যাসেসমেন্ট করে থাকি। হ্যাঁ স্যার। তাহলে এটা হচ্ছে বি সঠিক উত্তর, পোর্টফোলিও অ্যাসেসমেন্ট। স্যার মামির ওইরকম এসছে নোটিফিকেশনটা, ভুল করে লাগিয়েছিল। ক্লাস চলাকালীন একটু মন দিয়ে ক্লাস করতে হবে। ক্লাস চলাকালীন গান বাজানো, গল্প গুজব, এগুলো করলে কিন্তু কালকে আপনাদের হচ্ছিল, ক্ষতি হবে। কালকে গান হচ্ছিল। স্যার হ্যাঁ বলুন। বলছি আগেটা তো এও হতে পারতো স্যার। আমাদের তো আমাদের কি বলেছে? একটা নির্দিষ্ট সময় ধরে তথ্য সংগ্রহ করছে আর কি, ঠিক আছে? তারপর সেটা নিয়ে অ্যাসেসমেন্ট করছে আর কি। এই কৌশলটাকে কি বলি আমরা? অ্যাসেসমেন্টে তো অনেকগুলো কৌশল আছে, তাই না? এই কৌশলটাকে আমরা কি বলি? পোর্টফোলিও বলি। হতে পারতো না এমন কোনো ব্যাপার নেই। আমাদের প্রশ্নে কি বলেছে যে এই ধরনের অ্যাসেসমেন্টকে কি বলে আর কি? এই কৌশলটাকে কি বলে? এই কৌশলটাকে পোর্টফোলিও বলে। একটা নির্দিষ্ট সময় ধরে সমস্ত কিছু রেকর্ড করছে আর কি, ঠিক আছে?
তাহলে সেটাকে পোর্টফোলিও বলে। বুঝা গেল ম্যাডাম? এই যে সামেটিভ অ্যাসেসমেন্ট কি শুধু এইভাবে করা হয় নাকি আরো অনেক কৌশল আছে বলুন তো? আরো অনেক কৌশল আছে। আমাদেরকে যে কৌশলটা এখানে অনেক বলে দিয়েছে কৌশল এই আছে। কৌশলটা কি বলে? এই কৌশলটাকে পোর্টফোলিও বলে। স্যার হ্যালো, হ্যাঁ বলুন। বলছি স্যার এই যে পোর্টফোলিও অ্যানেকডোটাল রেকর্ড স্যার যেগুলো পড়লাম এগুলো চেকলিস্ট, রেটিং স্কেল, হ্যাঁ, স্যার এগুলা ফরমেটিভ না সাবমেটিভ স্যার? সব তো ফর্মেটিভ। এগুলো তো দিয়ে তো তার অ্যাসেসমেন্ট করছে, তার তথ্যগুলোকে এখানে সংগ্রহ করছে, তাই না? সবই ফর্মেটিভ অ্যাসেসমেন্টের অংশ এগুলো। এগুলো এই যে তার সম্বন্ধে পোর্টফোলিওতে লিখছে আর কি, ঠিক আছে? তারপর কি তাকে স্যার কি পরে পরে তা- কি ইমপ্রুভ করে স্যার? হ্যাঁ, ইমপ্রুভ করতে হবে। তাকে কি জাজমেন্ট দেওয়ার জন্য করছি? পোর্টফোলিওর তথ্যগুলো সংগ্রহ করছি, তাকে কি জাজমেন্ট দেওয়ার জন্য করছি নাকি যেখানে যেখানে ঘাটতি আছে সেগুলো ঠিক করার জন্য করছি? ঠিক করার জন্য করছি। সবই ফর্মেটিভ। বলুন সরিষ স্যার। বলছি স্যার ফাইনাল যে পরীক্ষাটা যেটা সামেটিভ ওটার ইয়ে নেওয়া হয় না তাই মানে এই পোর্টফোলিও বা এগুলোই। হ্যাঁ, এগুলো থেকে তো যাবে, এগুলো থেকে তো যাবে আর কি। সমস্ত কিছুই থাকে ফাইনাল পরীক্ষাতে, সবই থাকবে আর কি। স্কলাস্টিক, পোস্ট স্কলাস্টিক সমস্ত কিছু থেকে তারপর সেখানে নাম্বারটাও থাকবে। সেটা নেক্সট ক্লাসে কিন্তু যাবে। স্যার বলুন। মার্কশিটটা স্যার তাহলে ওটা তো সাবমেটিভ স্যার, মার্কশিট। হ্যাঁ, মার্কশিট যে আমরা পাই সেটা সামেটিভ আর কি, সেটা সামেটিভ। আর মাঝখান মার্কশিটে তো যেগুলো ইয়ের হচ্ছে নাম্বার থাকে ফর্মেটিভের নাম। ফর্মেটিভ। আমাদের সারা বছর ধরে যা চলছে সব ফর্মেটিভ, সেই যেটা হচ্ছে সেটা সামেটিভ আর কি। তাহলে এই যে কিন্তু স্যার পোর্টফোলিও সারা নির্দিষ্ট বছর সময় ধরে বানাই নাকি হচ্ছে লাস্টে গিয়ে বানাই? বছর শেষে তো আর তখন সারা কাজ বছর নেই। ধরে সারা সারা বছর ধরে বছর কাজ ধরে চলে এগুলোতে। হ্যাঁ বলুন কৃষ্ণময় স্যার। স্যার একটা নির্দিষ্ট সময় বললে তো স্যার এটা সামেটিভ হয় না? নির্দিষ্ট সময় মানে কি একদিনে নিচ্ছে না, একদম প্রথম দিন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত নিচ্ছে আর কি। বোঝা গেল স্যার? ও কন্টিনিউ। কন্টিনিউয়াস। আচ্ছা। বলছি এটা স্যার ক্লাস বাই ক্লাস পরস্পর চলতেই থাকে তো মানে হ্যাঁ একটা চলতে হয়ে গেল থাকে। সে আগের মাসে শেষ। আগের ক্লাসের পর পোর্টফোলিও পরের ক্লাস টিচারকে দিয়ে হ্যান্ড ওভার করে দেওয়া হয় আর কি। আগের ক্লাসের যে মানে পোর্টফোলিও আছে সেটা পরের ক্লাস টিচারকে হ্যান্ড ওভার করে দেওয়া হয়। পরের ক্লাস টিচার সেটাকে দেখে কে কি বললো, কার কি কাহিনী আছে, ব্যাকগ্রাউন্ড কি আছে, আগের ক্লাসে কে কি করে এসেছে আর কি, কোথায় কি ঘাটতি আছে, কে কোথায় ভালো, সেই পোর্টফোলিও দেখলে সব টিচার বুঝে যায় আর কি। ত্রৈমাসিক পরীক্ষা। এবার দেখুন ত্রৈমাসিক পরীক্ষাকে আমরা সামেটিভ বলতে পারি আর কি, কারণ সেগুলো আমাদের যে এখন কোর্সগুলো হয় সেগুলোকে 3 মাস ভাগ করে নেওয়া হয় আর কি। 3 মাস ভাগ করে নেওয়া হয় আর কি। যে প্রথম যেমন কলেজের পরীক্ষাগুলো সেগুলো সেমিস্টার অনুযায়ী ভাগ করে নেওয়া হয় আর কি। 6 মাস করে ভাগ করে নেওয়া হয় আর কি, ঠিক আছে? তাহলে এই 6 মাস পরে যে পরীক্ষাটা হচ্ছে তাহলে সেটাকে সামেটিভ বলবো নাকি ফর্মেটিভ বলবো? 6 মাস পরে যে পরীক্ষাটা হচ্ছে সামেটিভ স্যার, সামেটিভ স্যার বলবো। সামেটিভ। ইন্টারনাল গুলাকে স্যার ফরমেটিভ বলবো, আর যেটা শেষে হচ্ছে এক্সটার্নাল সেটা হ্যাঁ সেটাকে সামেটিভ সাবমেটিভ। বলতে পারি আমরা। মনে করুন আমি একটা চ্যাপ্টার দিয়ে বোঝাই আর কি, ঠিক আছে? আমি অ্যাসেসমেন্ট পড়াচ্ছি আর কি, ঠিক আছে? পড়াতে পড়াতে যত প্রশ্ন আপনাদেরকে দিলাম সেগুলো কি হবে? পড়াতে পড়াতে যত প্রশ্ন দিলাম, যত প্রশ্ন আলোচনা করলাম সেগুলো কি হবে? ফর্মেটিভ হবে। আমি এই চ্যাপ্টার শেষ, ফর্মেটিভ। এই চ্যাপ্টার থেকে একটা মক নিলাম 50 নম্বরের, সেটা কি হবে তাহলে? এটা সামেটিভ হবে আর কি। এই আর সামেটিভ কি কাহিনী। সামেটিভ স্যার। Select the most appropriate reason for assessing students through art in social science subject. তাহলে এখানে আমাদের প্রশ্ন বলেছে যে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট রিজন, এখানে সবচেয়ে যুক্তিযুক্ত কারণটাকে খোঁজো ফর অ্যাসেসিং স্টুডেন্টস থ্রু আর্ট ইন সোশ্যাল সায়েন্স সাবজেক্ট। সোশ্যাল সায়েন্স বা সামাজিক বিজ্ঞানের যে বিষয়গুলো আছে সেখানে শিক্ষার্থীদের আমরা আর্টের মাধ্যমে আমরা অ্যাসেস করে থাকি। এর পিছনে যুক্তিযুক্ত কারণ কোনটি? 1 নাম্বার, ইট ইজ মিনস টু এনজয় ডিফারেন্ট স্টাইলস অফ এক্সপ্রেশন ডিপিক্টেড ইন দ্য টেক্সট বুক। ইট ইজ মিনস টু এনজয় ডিফারেন্ট স্টাইল অফ এক্সপ্রেশন, এটাকে এক্সপ্রেশনের বিভিন্ন ধরনের স্টাইল বলতে পারি, মানে এনজয়মেন্ট করার জন্য বিভিন্ন ধরনের স্টাইল। আচ্ছা 2 নম্বর, ইট ইমপ্রুভস স্টুডেন্টস আর্টিস্টিক অ্যাবিলিটি, এটা ছাত্রদের মধ্যে যে আর্টিস্টিক যে ক্ষমতা রয়েছে সেটাকে বাড়ায়। 3 নম্বর, ইট মেক্স ইট অ্যান এনজয়েবল ওয়ে অফ এভালুয়েশন, এটা এভালুয়েশনের একটা এনজয়েবল সুযোগ দিয়ে থাকে আর কি। 4 নম্বর, ইট প্রোভাইডস অ্যান অপরচুনিটি ফর পার্সোনাল ইন্টারপ্রিটেশন অফ কনসেপ্ট, এটা একটা সেই যে কনসেপ্ট রয়েছে কনসেপ্টের যে পার্সোনাল ইন্টারপ্রিটেশন রয়েছে, মানে একটা ব্যক্তিগত যে ব্যাখ্যা রয়েছে তার সুযোগ দিয়ে থাকে আর কি। তাহলে এই ক্ষেত্রে আমাদের কোন বক্তব্যটা সঠিক সেটা আমাদের প্রশ্ন জিজ্ঞেস করেছে। স্যার কোশ্চেনটা বলবেন? বলছি। তাহলে আমাদের প্রশ্ন কি বলেছে? প্রশ্ন বলেছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট রিজন ফর অ্যাসেসিং স্টুডেন্টস থ্রু আর্ট ইন সোশ্যাল সায়েন্স সাবজেক্ট, মানে সোশ্যাল সায়েন্স মানে কি? সামাজিক বিজ্ঞান। সামাজিক বিজ্ঞানের বিষয়গুলিতে আমরা শিক্ষার্থীদেরকে আর্টের মাধ্যমে ওদের অ্যাসেস করি।
আমরা সামাজিক বিজ্ঞানের অ্যাসেসমেন্ট নেব, সেখানে আমরা আর্ট ব্যবহার করছি, আর্টের ব্যবহার করে সামাজিক বিজ্ঞানের অ্যাসেসমেন্ট করছি। এর পেছনে ভালো যুক্তি কি আর কি, কেন এটা করছি? 1 নাম্বার, it is means to enjoy different style of expression depicted in the textbook, মানে পাঠ্যপুস্তকে যে চরিত্রগুলো আছে সেটাকে ব্যক্ত করার এটা একটা আলাদা রকম একটা স্টাইল। 2 নাম্বার, ইট ইমপ্রুভস স্টুডেন্ট আর্টিস্টিক স্টাইল, এটা ছাত্রের মধ্যে যে শৈল্পিক দক্ষতা রয়েছে সেটাকে বাড়িয়ে দেয়। 3 নাম্বার, ইট মেক্স ইট অ্যান এনজয়েবল ওয়ে, এটা একটা মানে আনন্দ হয়। 4 নাম্বার, ইট প্রোভাইডস অ্যান অপরচুনিটি ফর পার্সোনাল ইন্টারপ্রিটেশন অফ কনসেপ্ট, এটা ছাত্রদেরকে তাদের যে ব্যক্তিগত ধারণা রয়েছে আর কি সেটাকে তুলে ধরার, সেটাকে ব্যাখ্যা করার সুযোগ প্রদান করে। মনে করুন যে আমি সামাজিক বিজ্ঞানের একটা কোনো কিছু কনসেপ্ট পড়িয়েছি, ঠিক আছে, সোশ্যাল সায়েন্সের কনসেপ্ট পড়িয়েছি আর ঠিক আছে, সোশ্যাল সায়েন্সের কনসেপ্ট পড়ার পরে তাদেরকে ওখান থেকে আমি কোনো আর্ট করতে দিতে পারি। আর্ট মানে কি? আর্ট মানে শিল্প। ওখান থেকে কোনো শিল্পর কাজ করতে দিতে পারি, তুমি এই প্রজেক্টটা করে দেখাও আর কি। বলুন তো, কোনো একটা প্রজেক্টের কাজ সেটা কি আর্টের মধ্যে পড়তে পারে? কোনো একটা প্রজেক্টের কাজ আর্টের মধ্যে কি পড়তে পারে? আর্ট মানে আমরা কি বলি? শুধুমাত্র ড্রয়িংকে আর্ট বলি নাকি শিল্পগুলোকে আর্ট বলি? বলুন। শিল্পগুলোকেও আর্ট বলে থাকি, শিল্পগুলো। হ্যাঁ, তাহলে এই যে আমরা তাদেরকে সোশ্যাল সায়েন্সে অ্যাসেস করার সময় আমরা এই আর্টের কাজ দিচ্ছি, প্রজেক্টের কাজ দিচ্ছি, তার কারণটা কি? এর ফলে কি হবে? ছাত্ররা নিজেদের মতো করে বানাবে। তাহলে ইট প্রোভাইডস অ্যান অপরচুনিটি ফর পার্সোনাল ইন্টারপ্রিটেশন, তারা নিজস্ব ব্যক্তিগত কি ধারণা রয়েছে সেটাকে তারা ব্যাখ্যা করার সুযোগ পাবে। যাই হোক, এটা পেপার 2 এর প্রশ্ন আর কি, এখানে ঢুকে আছে। আপনাদের তো সোশ্যাল সায়েন্স নেই। এ টিচার প্রোভাইড সাম ক্রাইটেরিয়া টু স্টুডেন্ট, একজন টিচার ছাত্রদেরকে কিছু ক্রাইটেরিয়া দিল আর কি। ক্রাইটেরিয়া মানে কি? কিছু শর্ত দিল ছাত্রদেরকে, and asked them to assess their project on those basis, কিছু শর্ত দিয়ে দিল এবং ছাত্রদেরকে বললাম যে তোমরা ask them to assess their project, তাদেরকে তাদের প্রজেক্টটাকে অ্যাসেস করতে দিলাম on the basis of their on those basis, আমি কিছু শর্ত ঠিক করে দিলাম আর কি। শর্ত ঠিক করার পরে ছাত্রদেরকে দিলাম তাদের প্রজেক্টটা তারা যেন অ্যাসেস করে আর কি। আমি শর্ত দিয়ে দিলাম, তোমার যদি হাতের লেখা ঠিক থাকলে তুমি 1 নাম্বার দিও, যদি তোমার বানান ঠিক থাকে, তাহলে তুমি 1 নাম্বার দেবে, তোমার যদি সূচনাটা ঠিক থাকে তাহলে তুমি 2 নাম্বার দেবে। আমি কিছু শর্ত সেট করে দিলাম। এই সমস্ত শর্ত ঠিক করে দেওয়ার পরে তারপর শিক্ষার্থীর কাছে শিক্ষার্থীকেই অ্যাসেস করতে দিলাম আর কি। তাহলে এটাকে কি বলবো আমরা? ফরমেটিভ, পিয়ার, সেলফ নাকি সামেটিভ? তাহলে এটাকে আমরা বলবো সেলফ অ্যাসেসমেন্ট। একদম এটাই তো বলেছে, এই টিচার প্রোভাইড সাম ক্রাইটেরিয়া, শিক্ষক কিছু শর্ত দিয়ে দিল যেটা এটা করবে আর কি। তারপরে আস্ক দেম, তাদেরকে জিজ্ঞেস করলাম টু অ্যাসেস দেয়ার প্রজেক্ট, তাদের প্রজেক্টকে অ্যাসেস করতে অন দোজ বেসিস, এই শর্তগুলোর ভিত্তিতে, এই শর্তগুলোর উপর ভিত্তি করে তাদের প্রজেক্ট তারাই করে থাকবে আর কি। এটাকে কি বলবো আমরা? ফরমেটিভ বলবো, পিয়ার বলবো নাকি সেলফ বলবো? সেলফ অ্যাসেসমেন্ট। আচ্ছা, এবার এই সেলফ অ্যাসেসমেন্টটা আমার ফরমেটিভ হবে না সামেটিভ হবে? সেলফ অ্যাসেসমেন্টটা বলুন। ফরমেটিভ। ফরমেটিভ। তাহলে এটা সঠিক উত্তর কি করবো আমরা? সেলফ অ্যাসেসমেন্ট। স্যার কোন লাইনের মানে আছে যে তাদের বেসিসটা তারাই করবে আর কি? এই তো, and ask them, তাদেরকে জিজ্ঞেস করলাম to assess their project, to assess, আমি ask them মানে কি? তাদেরকে বললাম কি বললাম? to assess করতে their project, তাদেরকে বললাম তাদের প্রজেক্ট অ্যাসেস করতে on the basis of, এই শর্তগুলোর বেসিসে তাদেরকে বললাম তাদের ভিত্তিতে। তাহলে এটা হয়ে গেল সেলফ অ্যাসেসমেন্ট। বলুন সৈকত স্যার, কোনো প্রশ্ন? বলছি স্যার, আপনি যে মকগুলা দেন আমরা সেই মকগুলা দেই প্রথমে, তারপর শেষে আপনি স্যার অ্যান্সার কি পর আমরা অ্যান্সার গুলা ম্যাচ করি, ভুল যেগুলো হলো স্যার সেগুলো নিজে থেকে সংশোধন করি, বই থেকে দেখি স্যার, এটা তো সেলফ অ্যাসেসমেন্ট এক প্রকারের। হয়তো স্যার আমি করিয়ে দিচ্ছি, আমি যদি ভুলগুলো সংশোধন করিয়ে দিই আর কি, তাহলে স্যার এটা আমরা সেলফ অ্যাসেসমেন্ট বলতে পারি না আর কি, তাহলে অ্যাসেসমেন্ট ফর লার্নিং বলবো আর কি, ঠিক আছে। আর আপনারা যদি নিজেরাই ভুলগুলোকে খুঁজে বের করে নিজেরাই যদি সেই ভুলগুলোকে বুঝে নেন আর কি, ঠিক আছে, তাহলে সেটা অ্যাজ লার্নিং হয়ে যাবে, অর্থাৎ সেলফ অ্যাসেসমেন্ট হয়ে যাবে। বুঝা গেল মানে স্যার? স্যার মকের শেষে যেগুলা ভুল হয় একটু খুলে নিজে দেখি যে কোন জায়গাটায় ভুল হলো স্যার, ওটার কথাই বলছি স্যার। তাহলে বলতে পারি আমরা সেটা অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং বলতে পারি আর কি। শিক্ষার্থী নিজেই নিজের ভুলগুলোকে অ্যাসেস করছে আর কি, আর সেটা যদি আমি যদি সেটাকে ঠিক করে দিই ক্লাসে আলোচনার মাধ্যমে, তাহলে সেটাকে বলতে পারি, তাহলে সেটাকে আমরা শুধু ফরমেটিভ অ্যাসেসমেন্ট বলবো। What is the purpose of summative assessment of students?
তাহলে ছাত্রদের যে পারপাস মানে কি উদ্দেশ্য অফ সামেটিভ অ্যাসেসমেন্ট, ছাত্রদের যে সামেটিভ অ্যাসেসমেন্ট নিয়ে থাকি এর উদ্দেশ্যটা কি, ছাত্রদের সামেটিভ অ্যাসেসমেন্টের উদ্দেশ্যটা কি। এক নাম্বার অ্যাসেসিং অ্যাট দ্য এন্ড অফ টার্ম, টার্ম মানে কি, টার্ম মানে হচ্ছে বছর বলতে পারি আমরা, তাহলে অ্যাসেসিং অ্যাট দ্য এন্ড অফ দ্য টার্ম এক বছর শেষে, অ্যাসেসিং ডিউরিং দ্য ক্লাস ক্লাসের মাঝে, অ্যাসেসিং এ প্রজেক্ট একটা প্রজেক্টকে অ্যাসেস করা, অ্যাসেসিং অ্যাট দ্য এন্ড অফ এ লেসন একটা লেসন শেষে অ্যাসেস করা। তাহলে সামেটিভ অ্যাসেসমেন্ট কি জানি, অ্যাসেসিং অ্যাট দ্য এন্ড অফ এ টার্ম একটা টার্মের শেষে অ্যাসেস করা, একটা টার্মের শেষে মূল্যায়ন করা। বলুন ইমাম স্যার কোনো প্রশ্ন? হ্যাঁ স্যার, বলছি যে আপনি যে বললেন যে হ্যাঁ স্যার, একটা প্রশ্ন মানে লেসন ধরেন আপনি করাচ্ছেন, তো ওর মধ্যে আপনি ফর্মেটিভ করাচ্ছেন, কিন্তু লেসনের শেষে যে একটা রেজাল্ট বেরোলো স্যার, ওটা তো স্যার ওটাকে তো স্যার সামেটিভ বলতে পারি স্যার, এটা 4 নম্বর অপশনে আছে স্যার। দেখুন এখানে তো স্যার 4টা অপশন আছে, 4টা অপশনের মধ্যে সবার শেষে হ্যাঁ কোনটা স্যার, হচ্ছে? মানে হ্যাঁ এই নম্বরটা স্যার বেস্ট হচ্ছে, কিন্তু মানে ওটা বলছি আমি এমনি আর কি। হ্যাঁ তাহলে বলতে পারি, আমরা বলতে পারি আর কি। আমার যদি মনে করুন 2 দিনেরই কোর্স হয় আর কি, ঠিক আছে 2 দিনের কোর্স সবার শেষে যেটা নেবো সেটা সামেটিভ আর কি, বোঝা গেল স্যার। 2 দিনের কোর্স হলে 2 নাম্বার দিন যে পরীক্ষাটা নেবো সেটা সামেটিভ, 6 মাসের কোর্স হলে 6 মাসের দিন যে পরীক্ষাটা নেবো সেটা সামেটিভ, 10 বছরের কোর্স হলে 10 বছরের দিন যে পরীক্ষাটা নেবো সেটা সামেটিভ, 1 বছর আর 2 বছরের কথা নেই আর কি, শেষে যেটা হবে সেটা সামেটিভ, বোঝা গেল স্যার। হ্যাঁ স্যার, ওটা বলছিলাম। সামেটিভের বাংলা কি? কি স্যার? সামেটিভের বাংলা কি? সামগ্রিক। সমষ্টিগত সামগ্রিক। সমষ্টিগত সমষ্টিগত বা সামগ্রিক। ও সমষ্টি। সমষ্টিগত। সাম মানে কি, সাম মানে যোগ, যোগ মানে কি সমষ্টি, সমষ্টিগত। Which one of the given choice is an incorrect description of school based assessment? যে স্কুল বেসড অ্যাসেসমেন্ট রয়েছে, এসবিএ রয়েছে, এসবিএ মানে আমরা কি জানি যে অ্যাসেসমেন্টটা কোথায় হবে, শিক্ষার্থীর নিজের স্কুলেই হবে আর কি, সেটাই এসবিএ আর কি। তাহলে স্কুল বেসড অ্যাসেসমেন্টের ক্ষেত্রে কোন বক্তব্যটা ইনকারেক্ট, ইনকারেক্ট মানে কি কোন বক্তব্যটা ভুল, তাহলে এসবিএ সম্পর্কিত কোন বক্তব্যটি ভুল আমাদের জিজ্ঞেস করেছে। এক নাম্বার ইট কভারস অনলি কো কারিকুলার অ্যাসপেক্ট, যে স্কুল বেসড অ্যাসেসমেন্ট রয়েছে শুধুমাত্র কো কারিকুলার দিকগুলো দেখে, তাহলে স্কুলে যে অ্যাসেসমেন্ট হয় সেটা শুধুমাত্র কো কারিকুলার দেখে, কারিকুলার কো কারিকুলার দুটোই দেখে, কোনটা দেখে বলুন তো? দুটোই দেখে। দুটোই দেখে। বোথ স্যার, বোথ বোথ। দুই নাম্বার ইট কভারস স্কলাস্টিক অ্যাসপেক্ট, শুধুমাত্র স্কলাস্টিক দেখে নাকি স্কলাস্টিকের সাথে কো স্কলাস্টিকটাও দেখবে, কো স্কলাস্টিকটাও দুটোই দেখবে। দেখবে। তাহলে এই দুটো বক্তব্য ও ইনকারেক্ট দুটো বলেছে। হুইচ ওয়ান অফ দ্য গিভেন চয়েস ইজ ইনকারেক্ট, দুটোই তো ভুল পেয়ে গেলাম, কি ব্যাপার? স্যার সেকেন্ডে তো ঠিক আছে, ওখানে তো অনলি বলা নেই ইট কভারস ও স্কলাস্টিক ঠিক ঠিক অ্যাসপেক্ট, ঠিক মানে ওই ঠিক, দিকটাও তো সেখানে তো দেখে। ঠিক আছে। হ্যাঁ এখানে তো অনলি বলা নেই, ইট কভার স্কলাস্টিক, হ্যাঁ ঠিক তো বলে স্কলাস্টিক তো কভার করে, ঠিক। আমি আর ভাবছি অপশন মনে অনেকগুলো করে দেওয়া আছে, আগে অপশনটা দেখে নিই, অনেকগুলো অপশন দেওয়া থাকতে পারে। না না অনেকগুলো অপশন দেওয়া নেই, যে কোনো একটাই উত্তর হবে, তার মানে ওটাই হবে। আর বাকি অপশনগুলো দেখি। 3 নাম্বার হ্যাঁ ইট কভারস নন স্কলাস্টিক অ্যাসপেক্ট, নন স্কলাস্টিক যে অ্যাসপেক্টগুলো আছে সেগুলোকে দেখে, ঠিক কথা, নন স্কলাস্টিককে দেখে। তারপর বিতে বলেছিল স্কলাস্টিক গুলোকে দেখে, বিতে কি ছিল স্কলাস্টিক দিকগুলোকে দেখে, ঠিক কথা। সিতে কি বলছে নন স্কলাস্টিক দিকগুলোকে দেখে, এটাও ঠিক কথা। ইট কভারস অল অ্যাসপেক্ট, সমস্ত দিকগুলোকে দেখে, এটাও ঠিক কথা। প্রথমেরটাই ছিল শুধুমাত্র অনলি, অনলি স্কলাস্টিক গুলো দেখে, তাহলে 1 নাম্বারটা ভুল, তাহলে আমাদের 1 নাম্বার বক্তব্যটা ঠিক ভুল। অনলি থাকলে স্যার কেটে দেবো। অনলি থাকলে কেটে দেবো, তাহলে ঠিক আছে, কালকে মুখ দিয়ে বানাচ্ছি, অনলি দিয়ে সব নেগেটিভ উল্টো প্রশ্ন বানাচ্ছি, যতগুলো অনলি আছে সবই ঠিক করতে হবে আর কি। এখন কি হবে স্যার, তো ওইসব করা যাবে না আর কি, ঠিক আছে, আমরা তো ওইসব করা শুনে যাবে না। আমি স্যার শুনে নট দিয়ে কোশ্চেন বানালেন না, নট দিয়ে ওইসব ট্রিক্স লাগানো যাবে না, ওইসব ট্রিক্স কারা লাগাবে আর কি, ঠিক আছে, যারা এই 7 দিন এসে শেষের 7 দিনে যখন এখন যারা ঘুম থেকে উঠবে আর কি, এখন যারা এখনো ঘুম থেকে উঠবেন, যারা 20 তারিখে ঘুম থেকে উঠবে পরীক্ষার জন্য, ওইসব ট্রিক্স তারা লাগাবে। সমাজ মানে ভাইগটসকি, তারপরে নট থাকলে ওটাই, তারপরে এটা থাকলে ওটা, ওইসব ট্রিক্স যারা 20 তারিখে ঘুম থেকে উঠবে তাদের জন্য, ওইসব ট্রিক্স তো আপনাদের জন্য নয়, তাই না? মেকানিক্যাল থাকলে কেটে দেবো স্যার, মেকানিক্যাল স্যার রোড মেমোরাইজেশন ড্রিল কেটে দেবো স্যার। বললাম তো রোড নট দিয়ে মেমোরাইজেশনও ঠিক হবে, রোড মেমোরাইজেশন ঠিক হতে পারে আর কি, প্রশ্ন যদি একটু ঘুরিয়ে দেয়, নট দিয়ে দেয় আর কি, তো ওইগুলো আপনাদের দেখতে হবে না আর কি। আচ্ছা তারপরে তো যাই, তারপরের প্রশ্ন কি বলেছে, অ্যাসেসমেন্ট বাই অনলি পেপার পেন্সিল টেস্ট, শুধুমাত্র পেপার পেন্সিল টেস্টের মাধ্যমে আমরা অ্যাসেসমেন্ট করছি, পেপার পেন্সিল টেস্ট মানে খাতা কলমের টেস্টের মাধ্যমে অ্যাসেসমেন্ট করছি,
তাহলে এর ফলে কি হবে? প্রমোট হোলিস্টিক অ্যাসেসমেন্ট। তাহলে এর ফলে হোলিস্টিক অ্যাসেসমেন্টকে প্রমোট করা হবে, অর্থাৎ সর্বাঙ্গীন অ্যাসেসমেন্ট হবে। এর ফলে শুধুমাত্র আমি পেপার পেন্সিল দিয়ে অ্যাসেসমেন্ট করছি, তাহলে অ্যাসেসমেন্ট কি আমরা শুধু পেপার পেন্সিল দিয়ে করতে পারি? না, আরো তো অনেক অনেক পদ্ধতি রয়েছে, অনেকগুলো টুলস রয়েছে আমরা জানি। 2 নাম্বার লিমিটস অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্টকে লিমিটেড করে দেয়, অ্যাসেসমেন্টকে কিছু লিমিট করে দেয়। 3 নাম্বার ফ্যাসিলিটেটস কম্প্রিহেনসিভ এভালুয়েশন, যে কম্প্রিহেনসিভ এভালুয়েশন রয়েছে, কম্প্রিহেনসিভ মানে কি? ব্যাপক, তাহলে ব্যাপক মূল্যায়নকে আরো সাহায্য করে। 4 নাম্বার ফ্যাসিলিটেটস কন্টিনিউয়াস এভালুয়েশন, কন্টিনিউয়াস এভালুয়েশনকে আরো সাপোর্ট করে। তাহলে পেপার পেন্সিল দিয়ে শুধুমাত্র অ্যাসেসমেন্ট করছে, আরো তো অনেকগুলো পদ্ধতি আছে, পোর্টফোলিও আছে, তারপর হচ্ছে অবজারভেশন আছে পদ্ধতি, অ্যানেকডোটাল রেকর্ড আছে, ইন্টারভিউ আছে, আরো অনেক অনেক পদ্ধতি আছে। এখানে বলছে শুধুমাত্র পেপার আর পেন্সিল দিয়ে অ্যাসেসমেন্ট করবে, তাহলে কি হবে? সর্বাঙ্গীন তো আর হবেই না আর কি, তাই না? তাহলে এটা অ্যাসেসমেন্টকে লিমিটেড করে দেবে। শুধু যদি পেপার পেন্সিল দিয়ে আমরা টেস্ট নেই, তাহলে শিক্ষার্থীর কোন দিকটা আমরা মানে যাচাই করতে পারবো? স্কলাস্টিক নাকি কো স্কলাস্টিক? পেপার পেন্সিলের টেস্টটা নেই আমরা, প্লাস্টিকটা শুধু জানতে পারবো। Scholastic, কো স্কলাস্টিক আমরা জানতেই পারবো না আর কি। তাহলে এটা কি হবে? অ্যাসেসমেন্টটা আমাদের লিমিটেড হয়ে যাবে, লিমিট হয়ে যাবে অ্যাসেসমেন্ট, সম্পূর্ণটা আমরা নিতে পারবো না। কম্প্রিহেনসিভ মানে কি? আমরা শিক্ষার্থীর পি সি এস ই সমস্ত দিকেই যাচাই করছিলাম। কিন্তু যদি আমরা শুধু পেন পেপার দিয়ে টেস্ট নেই, শুধুমাত্র শিক্ষার্থীর কগনিটিভ দিকটা, ওর জ্ঞান কতটা সেটাই যাচাই করতে পারবো। ওর ইমোশনাল ডেভেলপমেন্ট, ওর সামাজিক বিকাশ, ওর শারীরিক বিকাশ, এগুলো আমরা যাচাই করতে পারবো না। তাহলে এটা সঠিক উত্তর হয়ে গেল বি। ইন এ হ্যাঁ? বলুন। স্যার এখানে কম্প্রিহেন্সিভ বলতে ব্যাপক হলো, এখানে অনেক টাইম সেই বোধগম্যতা এটা দেয়। এভালুয়েশন ক্ষেত্রে আমরা কম্প্রিহেনসিভ আমি বললাম না, আগে নাম কি ছিল? আগে নাম ছিল শুধু এভালুয়েশন, ঠিক আছে? এভালুয়েশন নাম ছিল, সেখান থেকে সিসি করা হলো, কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ এভালুয়েশন করা হলো। কন্টিনিউয়াস মানে কি? একদম সারা বছর ধরে হবে। কম্প্রিহেনসিভ মানে কি? কম্প্রিহেনসিভ মানেই হচ্ছে শিক্ষার্থীর শুধুমাত্র স্কলাস্টিক দিকটা দেখবো না, স্কলাস্টিক কো স্কলাস্টিক দুটোই দেখবো, শুধুমাত্র কগনিটিভ দিক দেখবো না, কগনিটিভের সাথে পি সি ই এস সি সবই দেখবো আর কি। মজা হলো স্যার? প্রশ্ন দেখে বুঝতে হবে কম্প্রিহেনসিভ তো এভালুয়েশন থাকবে, তাই না? আচ্ছা, তারপরের প্রশ্ন, সরি। ইন এ কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুম, একটা কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুমে টিচার এমফাসাইজেস আপন, টিচার কোথায় এমফাসাইজ করে, কোথায় গুরুত্ব দেয়? 1 নম্বর ফরমেটিভের ক্ষেত্রে, স্ট্যান্ডার্ডাইজড অ্যাসেসমেন্টের ক্ষেত্রে, নর্ম রেফারেন্স অ্যাসেসমেন্টের ক্ষেত্রে, নাকি সামেটিভ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে? তাহলে একটা কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুম নির্মিতিবাদী শ্রেণীকক্ষে কোথায় জোরটা থাকবে? স্ট্যান্ডার্ডাইজড অ্যাসেসমেন্ট, সবাইকে মানে একই রকম স্ট্যান্ডার্ডের প্রশ্ন দিয়ে একই রকম ভাবে অ্যাসেসমেন্ট করব না, ये गलत बात है। নর্ম রেফারেন্স টেস্ট, নর্ম মানে কি? সেখানে ই হবে, মানে আপনার র্যাঙ্কিং হবে, নিয়ম কানুন। র্যাঙ্ক হবে, র্যাঙ্কিং সিস্টেম অ্যাসেসমেন্ট হবে। 4 হচ্ছে না সামেটিভ। স্যার, সামেটিভে কি হবে? সামেটিভ তো সবার শেষে নেওয়া হয়। সামেটিভের ফলে তো শিক্ষণের উন্নতি হবে না, ওকে জাজমেন্ট দেওয়া যাবে। সামেটিভ কেন হবে? ফর্মেটিভ হবে যাতে আমি শিক্ষার্থী আরো উন্নতি করতে পারি, ওর শিক্ষণের ভুলগুলো খুঁজে বের করে সেগুলো কিন্তু আরো ইমপ্রুভ করতে পারি। তাহলে আমাদের এক্ষেত্রে 1 হলো সঠিক উত্তর। বোঝা কি যাচ্ছে নাকি মাথার উপর দিয়ে কার কার যাচ্ছে বলুন? হাত তুলুন তো, কার কার মাথার উপর দিয়ে যাচ্ছে? ইমাম স্যারের নাকি? স্যার কিছু কিছু বুঝছি, কিছু মাথার উপরে চলে যাচ্ছে স্যার। অ্যাসেসমেন্টের ভিডিওটা দেখেছেন স্যার? আজকে আমি বিকেলবেলা গ্রুপে লিখেছিলাম দেখতে। হ্যাঁ স্যার, অর্ধেকটা দেখেছি, টাইম পাইনি স্যার। কত দূর পর্যন্ত দেখেছেন বলুন স্যার? তাও কতক্ষণ, স্যার, কত ঘন্টা? 30 মিনিট, 40 মিনিট? হ্যাঁ স্যার, আধা ঘন্টার উপর হবে মনে হয়। আধা ঘন্টার উপরে? পুরোটা দেখতে হবে স্যার, প্রায় মোটামুটি একটা দুটো ভিডিও আছে অ্যাসেসমেন্ট থেকে, একটা হচ্ছে 1 হ্যাঁ ঘন্টা স্যার 42 দেখবো। মিনিট, আর একটা সম্ভবত 1 ঘন্টা এর আগে 30 মিনিট। দুবার দেখেছিলাম, ভুলে গেছি। একটু কিন্তু পুরোটা স্যার দেখতে হবে। 1 ঘন্টা 45 মিনিট। দুটো আছে হ্যাঁ। ভিডিও। 1 ঘন্টা 45 মিনিট, একটা 1 ঘন্টা 30 মিনিট মতো আর কি। তাহলে দুটো ভিডিও আর কি। আর চাপ মনে হলে তো বারবার দেখতে হবে, একবার জায়গায় দুবার দেখতে হবে যদি বোঝা না যায় আর কি। 7 ঘন্টা হ্যাঁ দেখে স্যার। ছেড়ে দিলে হবে? হুম। এত বড় বড় ক্লাসে আমি কি করিয়েছি আমি বুঝতে পারি না আর কি, ঠিক আছে? মানে ইউটিউবে মানে মাঝে মাঝে যখন যাই আর কি, দেখি বড় বড় চ্যাপ্টার 10 মিনিট 15 মিনিট 20 মিনিটে শেষ করে দিয়েছে আর কি। অ্যাসেসমেন্ট যদি সার্চ করি আর কি, দেখবো 30 মিনিটের উপরে ক্লাস নেই আর কি। আমি দুটো ভিডিওতে প্রায় 4 ঘন্টা তো শেষ করতে পারিনি অ্যাসেসমেন্ট, তারপরেও মনে হচ্ছে রুব্রিক্স আমি পড়াইনি অ্যাসেসমেন্টের ক্লাসে, আরো কিছু কিছু জিনিস বাদ দিয়ে গেছে আর কি। কি যে ক্লাস করাই আমি বুঝি না, 20 মিনিট 30 মিনিটে অ্যাসেসমেন্ট করে দিয়েছে অনেকে দেখছি ইউটিউবে। সমস্যা।
শুধু এই ক্লাস না, সমস্ত ক্লাসে আর কি। 15 মিনিট গড়ে স্যার। যাই হোক 15 মিনিট করে আর কি। আর ওখানে এমসিকিউ করে দেয় আর কি 5-7টা করে আর কি। কি করে সম্ভব, কি করে পারে? রিলায়েবিলিটি অফ এ টেস্ট মিন্স, একটা টেস্টের যে রিলায়েবিলিটি মানে কি? বাংলা কি রিলায়েবিলিটি বাংলা? স্যার নির্ভরযোগ্যতা। যথার্থতা। নির্ভরযোগ্যতা। যোগ্যতা। আর অ্যাসেসমেন্টের যা সমস্যা থাকবে ওই মিতালি ম্যাডামকে বলুন। মিতালি ম্যাডাম কিন্তু অ্যাসেসমেন্ট চ্যাপ্টারটা ভালো পারে আর কি। এডুকেশনের স্টুডেন্ট না, এডুকেশন আছে কিন্তু অ্যাসেসমেন্ট ভালো করে, তাই না ম্যাডাম? ভুল বললাম? স্যার আগের সেমিস্টারে ছিল। এডুকেশনে কিন্তু এটা ডিটেইলসে আছে অ্যাসেসমেন্টের এই চ্যাপ্টারটা। তাহলে রিলায়েবিলিটি অফ এ টেস্ট মিন্স, তাহলে একটা টেস্টের যে রিলায়েবিলিটি বা নির্ভরযোগ্যতা, এটাকে কি বলি আমরা? তাহলে একটা টেস্টের যে নির্ভরযোগ্যতা, সেই নির্ভরযোগ্যতাটাকে কি বলি? 1 নাম্বার নির্ভরযোগ্যতা মানে কি? 1 নাম্বার জেনুইননেস অফ দ্য টেস্ট, টেস্টটা জেনুইন কিনা সেটাকে আমরা রিলায়েবিলিটি বলি। 2 নাম্বার অরিজিনালিটি অফ দ্য টেস্ট, টেস্টটা অরিজিনাল কিনা, টেস্টটা মৌলিক কিনা সেটাকে আমরা রিলায়েবিলিটি বলি। 3 নাম্বার স্ট্রেংথ অফ মেজারমেন্ট, সেই যে মেজারমেন্টটা করলাম, ওর যে পরিমাপ করলাম, পরিমাপটা শক্তিশালী হলো কিনা সেটা রিলায়েবিলিটি। নাকি 4 নাম্বার কনসিস্টেন্সি অফ মেজারমেন্ট, যে আমরা মেজারমেন্টটা করলাম সেটা কনসিস্টেন্সি হচ্ছে কিনা, কনসিস্টেন্ট থাকছে কিনা। কনসিস্টেন্স মানে কি? নিয়মিত, সেটা নিয়মিত থাকছে, ধারাবাহিক থাকছে কিনা। তাহলে আমরা ভালো টেস্টের কিছু বৈশিষ্ট্য পড়েছিলাম আর, ঠিক আছে? এইগুলা স্যার মাথার উপর দিয়ে গেছে বৈশিষ্ট্যগুলা। ঠিক আছে স্যার, আবার বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমরা ভালো টেস্টের কিছু বৈশিষ্ট্য পড়েছিলাম, এগুলো মাথার উপর দিয়ে গেছে, আবার বুঝিয়ে দিচ্ছি। কোয়ালিটিস অফ গুড টেস্ট। দেখুন আমি তো আর মানে ভগবান না যে সবাইকে সবকিছু বুঝিয়ে দিতে পারবো আর কি। তো বলবেন যেটা সমস্যা হবে আমি চেষ্টা করব সেটা দিয়ে আর কি, একবারের জায়গায় আরেকবার বোঝানোর চেষ্টা করব আর কি। আচ্ছা তাহলে কি বললাম? কোয়ালিটিস অফ এ গুড টেস্ট। যে ভালো টেস্টের বৈশিষ্ট্য কি, সেখানে আমরা পড়েছিলাম রিলায়েবিলিটি। রিলায়েবিলিটি মানে কি? বিশ্বাসযোগ্যতা। আচ্ছা ওই প্রশ্ন কি রিলায়েবিলিটির বাংলা কি অন্য লিখলাম না বিশ্বাসযোগ্যতা লিখেছিলাম? না স্যার, নির্ভরযোগ্যতা লিখছি। একই হবে, নির্ভরযোগ্যতা লিখতে হবে। নির্ভরযোগ্যতা জিনিসটা কি? একটা ভালো টেস্ট হতে গেলে, একটা ভালো প্রশ্ন হতে গেলে নির্গড় হয়ে গেল, প্রশ্নটা রিলায়েবল হতে হবে আর কি, ঠিক আছে? নির্ভরযোগ্য হতে হবে, বিশ্বাসযোগ্য হতে হবে আর কি, ঠিক আছে? মনে করুন যে নির্ভরযোগ্য হয়ে গেছে। ও নির্ভরযোগ্য হয়ে গেছে। কালকে কেপি মেন্সের পরীক্ষা হয়েছে আর কি, কলকাতা পুলিশের মেন্সের পরীক্ষা হয়েছে আর কি। তো প্রশ্নপত্র যা দেখলাম সহজই হয়েছে আর কি। এবার কেউ মনে করুন সেই কলকাতা পুলিশের আমার কই কিছু বন্ধু বান্ধবী পাস করেছে আর কি, কেপি মেন্স মানে পাস করবে আর কি, ওরা যেটা বলবে পাস করার রেজাল্ট তো দেয়নি আর কি, ওরা পরীক্ষা দিয়ে বললো পাস করবে আর, ঠিক আছে? এইবার কি হবে? ওয়েট বাড়াতে হবে আর কি, মানে যাই হোক একটু ফিটনেস থাকতে হবে আর কি। তো ওরা মানে মাঠ তো আগেই হয়ে গেছে আর কি, মনে করেন এবার আপনি ওয়েট মাপবেন আর, ঠিক আছে? ওয়েট মাপবেন, ওয়েট মাপার জন্য আমরা কি কি ব্যবহার করি? ওয়েট মেশিন ব্যবহার করি আর কি, ঠিক আছে? ওয়েট মেশিন ব্যবহার করি। আপনি আজকে ক তারিখ? আজকে হচ্ছে 4 তারিখ আর কি, আজকে 4 তারিখ আর কি। আপনি 4 তারিখে ওয়েট মাপলেন, ঠিক আছে, 60 কেজি আর কি, ঠিক আছে? 5 তারিখে ওয়েট মাপলেন, দেখাচ্ছে 67 কেজি। 6 তারিখে মাপলেন, দেখাচ্ছে 53 কেজি আর কি, ঠিক আছে? আবার 7 তারিখে মাপলেন, দেখাচ্ছে 62 কেজি। তাহলে এই 4 দিনে যদি 4 রকম স্কোর দেখায় সে ওয়েট মেশিনটা, তাহলে সেই ওয়েট মেশিনটাকে কি আমরা রিলায়েবল বলবো, বিশ্বাসযোগ্য বলবো, নির্ভরযোগ্য কি বলবো? না স্যার। তাহলে কিন্তু আমরা সেই টেস্টটাকে বিশ্বাসযোগ্য বলবো না আর কি। তাহলে কিন্তু ওয়েট মেশিনটাকে আমরা কি বলবো? খারাপ ওয়েট মেশিন আর কি। একদিন এক একটা দেখাচ্ছে কিরকম ওয়েট মেশিন আর কি। আমি আর একদিনে কি আর খেলাম আর কি, ঠিক আছে? একদিন আর কি খেয়েছি আর কি, ঠিক আছে? এত খেয়ে ফেললাম, 60 থেকে 67 হয়ে গেল, 7 কেজি খেয়ে ফেললাম না, তাহলে আমরা কি মনে করবো? এই টেস্টটা রিলায়েবল নয়। এই যে পরীক্ষা, এই যে ওয়েট মেশিনটা বিশ্বাসযোগ্য নয়, বা ওয়েট মেশিনটা নির্ভরযোগ্য নয়, ওয়েট মেশিনটা রিলায়েবল নয় আর কি, ঠিক আছে?
তাহলে এটা হচ্ছে রিলায়েবল। তাহলে সেম কনসেপ্ট আর কি এবার পরীক্ষার ক্ষেত্রে লাগানো, ঠিক আছে। পরীক্ষার প্রশ্নপত্রটা আর কি, ঠিক আছে, আমি একটা প্রশ্নপত্র বানালাম আর কি, ঠিক আছে, আবার একটা প্রশ্নপত্র বানালাম আর কি, ঠিক আছে। আপনারা আজকে আপনারা টেস্ট দিলেন আর কি, ঠিক আছে, আজকে আপনারা টেস্ট দিলেন, টেস্ট দেওয়ার পরে 100-তে 80 পেয়েছেন, 100-তে আপনারা 80 পেলেন আর কি, ঠিক আছে। এবার 80 পাওয়ার পরে আপনাদেরকে নতুন কিছু পড়তে দিলাম না আর কি, নতুন কিচ্ছু পড়তে দিলাম না আপনাদের, নতুন কিচ্ছু পড়তে দিলাম না, আপনাদের খাতা আপনাদেরকে দেখতে দিলাম না আর কি, ঠিক আছে। 80 পেয়েছেন, খাতা আমার কাছেই আছে, নতুন কিছু পড়তেও দিলাম না, বা আগে যেগুলো পড়েছেন সেগুলোকে ভুলতেও দিলাম না আর কি, ঠিক আছে। এই টেস্টটা দুদিন পর আবার নিলাম আর কি। তাহলে স্কোরটা কত হবে? 80 হবে, বা 80 একটু কাছাকাছি থাকবে, নাকি 80 থেকে অনেক হেরফের হয়ে যাবে, নাকি 80 থাকবে? বলুন, নতুন কিছু শেখেননি, পুরোনোগুলো ভুলেননি। হ্যাঁ বলুন কি হবে? কাছাকাছি থাকবে, 80 হবে, বা 1-2 কম বেশি হতে পারে আর কি, সে গোল করার ভুলে আর কি 1-2 কম বেশি হতে পারে, তাছাড়া কিন্তু ডিফারেন্স হবে না আর কি, ঠিক আছে। তাহলে যদি টেস্টটা যদি এরকম হয়ে থাকে, টেস্টের যে রেজাল্ট রয়েছে আর কি, রেজাল্টটা যদি সেম হয় আর কি, ঠিক আছে, 2 দিন পরে নিলাম, 3 মাস পরে নিলাম, নতুন কিছু যদি না শেখে, নতুন কিছু না শিখে একই টেস্টে যদি বারবার যদি একই রেজাল্ট আসে, একই যদি ফল আসে, তাহলে আমরা সেই টেস্টটাকে বলবো রিলায়েবল বা বিশ্বাসযোগ্য বা নির্ভরযোগ্য। তাহলে আমরা বলতে পারি সেই টেস্টটা, সেই পরীক্ষাটা একটা বিশ্বাসযোগ্য পরীক্ষা হয়েছে, নির্ভরযোগ্য পরীক্ষা। যদি একবার দেখা গেলো 80 আসছে, ওই পরীক্ষাতে আবার প্রশ্ন দিলাম, একবার 90 হয়ে গেল, একবার 40 হয়ে গেল, তাহলে কিন্তু আমরা সেটাকে কখনো রিলায়েবল বলতে পারি না, কখনো কিন্তু সেটাকে আমরা নির্ভরযোগ্য বলতে পারি না। যদি বারবার একই স্কোর আসে আর কি, তাহলে আমরা সেটাকে বলবো রিলায়েবল টেস্ট বা বিশ্বাসযোগ্য টেস্ট বা নির্ভরযোগ্য টেস্ট। তাহলে এই যে রিলায়েবল টেস্টের ক্ষেত্রে যে আমাদের স্কোরটা থাকবে, স্কোর বা মেজারমেন্ট, যে পরিমাপটা করলাম আর কি, ঠিক আছে, তাহলে মেজারমেন্টটা ভ্যারিয়েবল হবে নাকি স্টেবল হবে বলুন তো? স্টেবল। স্টেবল। হ্যাঁ, স্টেবল হবে। ভ্যারিয়েবল মানে কি? পরিবর্তনশীল। তাহলে কিন্তু স্কোরটা কিন্তু পরিবর্তনশীল কিন্তু হবে না। স্কোরটা ইম্পর্টেন্ট কিন্তু এই জায়গায় 17 টেটে প্রশ্ন এসেছে আর কি, এই রিলায়েবিলিটি থেকে প্রশ্ন এসেছে আর কি। তাহলে আমাদের স্কোরটা স্যার কিন্তু আগের বারও এসছে, 22-এ এসছে। আমাদের স্কোরটা কিন্তু ভ্যারিয়েবল কিন্তু হবে না, আমাদের স্কোরটা কি হবে? আমাদের স্কোরটা হবে সবসময় স্টেবল আর, ঠিক আছে। আমাদের যে স্কোরটা সেটা কনসিস্টেন্ট থাকবে কি থাকবে না বলুন তো? কনসিস্টেন্সি মেইনটেইন করবে কি করবে না? যদি আমি কিছুদিন পরে নেই, কনসিস্টেন্সি থাকবে বলুন? থাকবে স্যার, কনসিস্টেন্সি থাকবে। তাহলে কিন্তু এই রিলায়েবিলিটি মানে কি? কনসিস্টেন্সি বা স্টেবিলিটি। স্যার ভ্যালিডিটিটা একটু বুঝিয়ে দিন স্যার। কনসিস্টেন্সি মানে কি বলেন Validity, স্যার? কনসিস্টেন্সি মানে কি? মানে যেটা ছিল সেটাকে চালিয়ে যাওয়া, সেটাকে ধরে রাখা আর কি, ঠিক আছে। মনে করুন কোনো আমরা বলি না ক্রিকেটের ক্ষেত্রে একজন ভালো খেলছে, সে কনসিস্টেন্টলি ভালো পারফর্ম করছে, 5 বছর থেকে ভালো, মানে ও ওইভাবেই করে আসছে। হ্যালো স্যার। হ্যাঁ বলুন স্যার, কেটে কেটে আসছে স্যার, শুনতে পাচ্ছি না। তো হ্যাঁ স্যার কেটে গেছিল জায়গাটা, বুঝতে পারিনি স্যার। কোন জায়গাটা ম্যাডাম? স্যার এই স্টেবল বললেন জিজ্ঞেস নাকি? বলুন ম্যাডাম, স্টেবল মানে কি স্যার? একজন একজন করে বলুন। ওই যে কনসিস্টেন্সি মানেটা জিজ্ঞাসা করলাম না, মানে আপনি কনসিস্টেন্সি যে মানে বলেন বুঝতে পারলাম। ধারাবাহিকভাবে বজায় রাখা, সঙ্গতিপূর্ণ আর কি, ঠিক আছে। তাহলে এই যে বা আচ্ছা কি বলবো, মানে যেটা ছিল সমান আর কি, ঠিক আছে, এই যে রেজাল্টটা স্কোরটা সেটা অসমান হয়ে গেল, পরিবর্তিত হয়ে গেল, নাকি সেম আছে লেভেলটা বলুন তো? সেম আছে, এটাই হচ্ছে কনসিস্টেন্সি সেম। বা সামঞ্জস্যপূর্ণ। আচ্ছা স্টেবল মানে কি স্যার? হ্যাঁ বলুন। স্টেবল মানে কি স্যার? স্টেবল স্টেবল মানে স্যার স্থির, রেজাল্টটা তো চেঞ্জ হচ্ছে না, না। ভেরিয়েবল মানে কি? পরিবর্তনশীল, পরিবর্তনশীল তো হচ্ছে না, স্টেবল থাকছে, অপরিবর্তনীয় হচ্ছে রেজাল্টটা, একই হচ্ছে। এবার 1-2 ডিফারেন্স হতে পারে, সেটা আলাদা ব্যাপার আর কি, কোনোবার একটা মার্ক করতে ভুলে গেল, সেটা আলাদা ব্যাপার আর কি, কিন্তু সেমই কিন্তু হবে, 1-2 নাম্বার সে আলাদা ব্যাপার আর কি। কিন্তু 80 কিন্তু 80 আসবে। এই যে ওয়েট মেশিন 60 কিন্তু 60 কেজি আসবে আর কি, ঠিক আছে। আচ্ছা তাহলে আশা স্যার করছি ভ্যালিডিটি একটু বলে দিন। ভ্যালিডিটি স্যার একটু। তাহলে এবার আমরা বলবো ভ্যালিডিটি। তাহলে একটা ভালো টেস্ট হতে গেলে রিলায়েবল হতে হবে, 1 নাম্বার বুঝলাম। 2 নাম্বার আমরা বুঝবো ভ্যালিডিটি। ভ্যালিডিটি মানে হচ্ছে বৈধতা। বৈধতা হচ্ছে একটা টেস্টের বৈশিষ্ট্য, একটা টেস্টকে বৈধ হতে হবে, একটা টেস্টকে কখন ভ্যালিড বলবো আর, ঠিক আছে, একটা টেস্টকে কখন ভ্যালিড বলবো। মনে করুন আমরা একটা ডকুমেন্টসের ক্ষেত্রে ভ্যালিড কথাটা ব্যবহার করছি, যে আপনার ডকুমেন্টসটা ইনভ্যালিড আর কি, ঠিক আছে। আমরা অনেক ক্ষেত্রে শুনে থাকি আমার এই ডকুমেন্টস ইনভ্যালিড করে দিয়েছে, বা আপনার ডকুমেন্টসটা ভ্যালিড, বৈধ আর কি, ঠিক আছে। মনে করুন যে কোন এক জায়গায় গেছি আমি, সেখানে আমার আধার কার্ডটা ব্যবহার করবে কিসের জন্য? আমার আধার কার্ডটা ব্যবহার করবে তারা স্ক্যান করার জন্য। তাহলে আমার আধার কার্ডের ব্যবহারটা কি? বা আমার এটিএম কার্ডের ব্যবহার কি?
এটিএম কার্ডে ঢোকালে সেখানে একটা চিপ থাকে আর কি, সেই চিপ থেকে স্ক্যান করে আমার অ্যাকাউন্ট থেকে টাকাগুলো বেরিয়ে আসবে। এটা হচ্ছে আমার এটিএম কার্ডের কাজ, এটাই তো কাজ। এই উদ্দেশ্যে এটিএম কার্ডটা তৈরি হয়েছে, এটিএম কার্ডটা ঢোকাবো, এটিএম কার্ডটার টাকা বেরিয়ে আসবে। এবার এই যেই উদ্দেশ্যে এই কাজটা তৈরি হয়েছে, এটাই উদ্দেশ্য টাকা বের করা। এবার এই উদ্দেশ্যটা যদি পূরণ না হয় তাহলে টাকা বেরোলো না, তাহলে আমরা এটিএমটাকে ভ্যালিড এটিএম বলবো নাকি ইনভ্যালিড বলবো? যদি টাকা যদি না বেরোয় কি বলবো, ভ্যালিড না ইনভ্যালিড বলবো? মানে যেই উদ্দেশ্যে এটিএম কার্ডটা যদি পূরণ হয়ে তৈরি হয়েছে সেই কাজটা যদি করতে পারে তাহলে ভ্যালিড এটিএম, যদি সেই কাজটা যদি পূরণ করতে না পারে তাহলে ইনভ্যালিড এটিএম। সেম কনসেপ্ট এবার পরীক্ষার ক্ষেত্রে লাগানো, টেস্টের ক্ষেত্রে লাগানো। ভালো টেস্টের ক্ষেত্রে গেলে আমাদের ভ্যালিড হতে হবে টেস্টটা, অর্থাৎ আমরা যখন টেস্ট নেই আমাদের নির্দিষ্ট কিছু উদ্দেশ্য থাকে, ঠিক আছে? যে আমি এই টেস্টটা নেওয়ার মাধ্যমে শিক্ষার্থীর এই যে এই জিনিসগুলো যাচাই করব, শিক্ষার্থী এই জিনিসগুলো পারে কি না পারে আমি সেই জিনিসটা যাচাই করব। মনে করুন আমি আপনার বলার দক্ষতা যাচাই করছি, আপনি শিক্ষার্থী কতটা বলতে পারে আর কি, ওর স্পিকিং স্কিল কতটা ডেভেলপ হয়েছে বলার দক্ষতা যাচাই করছে আর কি। বলার দক্ষতা যাচাই করতে গিয়ে আমি প্রশ্নপত্রে সবই লিখিত রচনা দিয়েছি, তাহলে আমি যেই উদ্দেশ্যে আমি টেস্টটা নিয়েছিলাম লিখিত পরীক্ষা নিলে বলার দক্ষতা কি পূরণ হবে? এই উদ্দেশ্যটা কি পূরণ হবে বলুন তো, বলুন হবে? না স্যার। হবে না, তাহলে এই টেস্টটাকে আমরা বলবো ইনভ্যালিড। আচ্ছা আমি আপনার মনে করুন প্রাইমারি টেট আর কি, ঠিক আছে? প্রাইমারি টেটে আপনাদেরকে দিয়ে রেখেছে মনে করুন আর কি, ঠিক আছে, এই 150টা প্রশ্ন, 150টা প্রশ্ন দিয়ে রেখেছে পিয়াজের বাবার নাম কি, পিয়াজের ছেলের নাম কি, পিয়াজের জন্ম কত সালে, ভাই বর্ষি কোন স্কুলে পড়েছিলেন আর কি, ঠিক আছে? সমস্ত এরকম তথ্য দিয়ে রেখেছে। তাহলে আপনাদেরকে এই যে প্রশ্নগুলো দিয়েছে আপনাদের টেট নেওয়ার উদ্দেশ্য কি এটা ছিল? পিয়াজের জন্ম কত সালে, বাবার নাম কি, এই সমস্ত কিছু জানার এটাই কি উদ্দেশ্য ছিল নাকি অন্য কিছু উদ্দেশ্য ছিল? টেট পরীক্ষার উদ্দেশ্য কি? টেট পরীক্ষার উদ্দেশ্য হচ্ছে আপনারা স্কুলে গিয়ে যে বাস্তব সিচুয়েশনটা ফেস করবেন, বাস্তব যে সিচুয়েশনটা ফেস করবেন সেই সিচুয়েশনে আপনারা কিভাবে ট্যাকেল করবেন, স্কুলে গিয়ে যখন রিয়াল আপনারা সমস্যার সম্মুখীন হবেন সেই সমস্যাগুলোকে আপনারা কিভাবে দূর করবেন আর কি, সেটাকে যাচাই করার জন্য টেস্ট পরীক্ষা আর কি। তাহলে যদি এরকম জ্ঞানমূলক প্রশ্ন দেয় পিয়াজের বাবার নাম, মার নাম আর কি, ঠিক আছে, তাহলে কি টেস্টটাকে আমরা ভ্যালিড বলতে পারি? বলুন তো সেই উদ্দেশ্যটা কি পূরণ হচ্ছে? যে উদ্দেশ্যে টেট পরীক্ষা যদি সব জ্ঞানমূলক প্রশ্ন এরকম থাকে সেই উদ্দেশ্য কি পূরণ হবে কি হবে না? পূরণ হবে না, তাহলে সেই টেস্টটা ভ্যালিড নয় আর কি। ভ্যালিডি মানে কি, আমি যে উদ্দেশ্যটা আমি টেস্টটা নিচ্ছি সেই উদ্দেশ্যটা পূরণ হচ্ছে কি হচ্ছে না, সেই উদ্দেশ্যটা পূরণ হলে সেই টেস্টটা ভ্যালিড, সেই উদ্দেশ্যটা পূরণ না হলে সেই উদ্দেশ্যটা ইনভ্যালিড আর কি। মনে করুন যে আমি শিক্ষার্থীর কি করব, আমি শিক্ষার্থীর মনে করুন যে এক্সপ্রেশন স্কিল যাচাই করব। এক্সপ্রেশন স্কিল মানে কি, শিক্ষার্থী কতটা বা বর্ণনার স্কিল আর কি, কতটা বর্ণনা করতে পারে, ঠিক আছে? যে কোনো জিনিস শিক্ষার্থী কতটা বর্ণনা করতে পারে এই জিনিসটা আমি যাচাই করবো আর ঠিক আছে। আমি সেখানে 150টা প্রশ্ন সবই আমি এমসিকিউ লাগালাম আর কি, ঠিক আছে? তাহলে এই টেস্টটাকে আমরা ভ্যালিড বলতে পারি কি পারি না বলুন? এই টেস্টটাকে না স্যার, না। কারণ আমি কি যাচাই করছি, ওর বর্ণনা করার দক্ষতা, কতটা বর্ণনা করতে পারছে। এখানে তো স্যার বর্ণনা করার এক্সপ্রেস করতে দক্ষতা পারবে যাচাই না করতে স্যার, গেলে শুধু তাহলে আমাকে এমসিকিউ দেবো নাকি বড় প্রশ্ন দিতে হবে? বর্ণনা দক্ষতা যাচাই করতে গেলে বলুন কোনটা দেবো? বর্ণনা করতে হলে বড় কোশ্চেন, বড় কোশ্চেন দিতে হবে আর কি। একমাত্র বড় কোশ্চেন দিলে আমি যাচাই করতে পারবো ওর মধ্যে বর্ণনা করার দক্ষতা কতটা তৈরি হয়েছে কি হয়নি। এমসিকিউ যদি দেই টেস্ট তো হয়ে যাবে, সেই টেস্টটাকে আমরা ভ্যালিড বলতে পারবো না, বৈধ বলতে পারবো না। কেননা এই টেস্টটা যে উদ্দেশ্যে নেওয়া হয়েছিল সেই উদ্দেশ্যটাকে পূরণ করছে না, এই টেস্টটা এই উদ্দেশ্যটাকে পূরণ করছে না আর কি। তো এটাকে আমরা ইনভ্যালিড বলে দেবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে স্যার এক পরীক্ষাতে থাকে তার যোগ্যতা নেই। বুঝতে পারলাম না ম্যাডাম, আরেকবার বলুন। এখনকার যে চাকরির পরীক্ষাগুলো, এখনকার চাকরি পরীক্ষাগুলো ম্যাডাম তো লেফট হয়ে গেল। বিসিএস এ হয়ে থাকে ডেসক্রিপটিভ, তারপরে মিসলেনিয়াস ক্লার্কশিপ এসেছে আজকে, ক্লার্কশিপের নোটিফিকেশন দিয়েছে, সেখানেও তো পার্ট 2 ডেসক্রিপটিভ আছে। তাহলে এই ছিল আমাদের ভালো টেস্টের দুটো বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য আমরা সেদিন ক্লাসে পড়েছিলাম আর কি, যে সেই টেস্টের মধ্যে কোনো পক্ষপাতিত্ব হলে হবে না আর কি, ঠিক আছে? যে আমার কাকার ছেলে ও আমার মামার ছেলে, ওকে একটু ভালো নাম্বার দেই, ওকে একটু বেশি প্রেফারেন্স করি, এরকম ভাবে করলে করা যাবে না। সবাইকে আমাকে এই দিতে হবে আর কি, সমান গুরুত্ব দিতে হবে। যাই হোক স্যার বললাম কি এমসিকিউ তে যদি নির্ভরযোগ্যতা না থাকে তাহলে তো এখনকার চাকরির পরীক্ষাগুলো এমসিকিউ বেস, তাহলে ততটা নির্ভরযোগ্যতা নেই। দেখুন আমাদের আমি কি বললাম এই উদাহরণটাতে,
আমি উদাহরণে বললাম আমার উদ্দেশ্য ছিল বর্ণনা করতে দেওয়া আর কি, ঠিক আছে। আমরা কতটা বর্ণনা করতে পারি আমি সেই উদ্দেশ্যে টেস্টটা নিলাম, তাহলে এমসিকিউ আমাদের ইনভ্যালিড আর কি, ঠিক আছে। তো আমাদের যে টেট পরীক্ষা হয়েছে আমরা কতটা বর্ণনা করতে পারি এটা কি যাচাই করতে চাইছে বোর্ড? আমরা কতটা বর্ণনা করতে পারি, বোর্ড কি আমাদের এটা যাচাই করতে চাইছে বলুন তো? বলো। না না এটা যাচাই করতে চাইছে না। যদি আমরা বর্ণনা করতে যাচাই যদি করতে চাই তারপরে তার বদলে এমসিকিউ দেই তাহলে সেটা ইনভ্যালিড বলবো আর কি, তাহলে সেটা ইনভ্যালিড বলবো। আমাদের কি যাচাই করতে চাইছে, আমাদের অ্যাপটিটিউড কতটা রয়েছে। আমরা সেই স্কুলে গিয়ে যে বাস্তব সমস্যার সম্মুখীন যে হব, বাস্তব সমস্যার সম্মুখীন সেটাকে আমরা কিভাবে ট্যাকেল করব, কোনো শিক্ষার্থী এরকম হলে সেই সময় কি করব, বা আমাদের যে পেডাগজিক্যাল নলেজ রয়েছে, আমরা শিক্ষার্থীদেরকে শিক্ষাদানের যে পদ্ধতি রয়েছে শিক্ষাদানের পদ্ধতি সম্পর্কে আমরা কতটা অবগত, বাস্তব শিক্ষা সম্পর্কে আমরা কতটা অবগত সেটা যাচার জন্য প্রশ্ন করছে। তাহলে সেইখানে গিয়ে যদি পেডাগজিক্যাল প্রশ্ন না দিয়ে পিঁয়াজের বাবার নাম মার নাম যদি দিয়ে থাকে তাহলে সেটা ইনভ্যালিড হয়ে যাবে। আর যদি মনে করেন এমসিকিউতেই দিল, এমসিকিউতে দিল কিন্তু পেডাগজিক্যাল কন্টেন্ট দিল আর ঠিক আছে, পেডাগজি বিষয় জ্ঞান দিল, বাস্তব সমস্যার প্রশ্ন দিল, তাহলে সেটা কি ভ্যালিড বলবো ইনভ্যালিড বলবো ম্যাডাম বলুন? এমসিকিউ দিচ্ছে কিন্তু পেডাগজিক্যাল এমসিকিউ, বাস্তব সমস্যা এমসিকিউ, তাহলে ভ্যালিড বলবো না ইনভ্যালিড বলবো মামনি ম্যাডাম বলুন? প্যাডাগোজি দিলে ভ্যালিড হবে আর কি। ভ্যালিড হবে আমাদের, কারণ পেডাগজিটাই যাচাই করতে চাইছে আর কি। এখানে যদি ওই পিঁয়াজের বাবার নাম মার নাম বা আরো ভাবি যাবি প্রশ্ন নিয়ে আসে আর কি, ঠিক আছে, তাহলে সেটা ইনভ্যালিড হবে আর কি, ঠিক আছে। আচ্ছা বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝলাম। তাহলে কিন্তু আমরা যে 17 টেটের যে প্রশ্ন আছে ওটা আমরা এক এন্ড থেকে কোনো না কোনো দিক থেকে আমরা ওটাকে ইনভ্যালিড বলতে পারি আর কি, কারণ টেটের প্রশ্ন ওদেরকে ওই দিকটা যাচাই করার জন্য প্রশ্ন হয়নি আর কি, ঠিক আছে। টেটের যা উদ্দেশ্য থাকে 17 প্রশ্নটা দেখবেন আর কি, সিডিপি কিছু বলবো না, সিডিপি মোটামুটি ঠিক আছে ওভারঅল আর কি, ঠিক আছে। কিন্তু সেখানে যে পার্টটা রয়েছে, বাংলা পার্টটা রয়েছে, সেখানে পেডাগজির সংখ্যা কম, বিশেষ করে ম্যাথটা আর কি, ঠিক আছে। তো যাই হোক সেইগুলোকে আমরা ইনভ্যালিড বলতে পারি। কারো কথা সমস্যা এই দুটোতে? সমস্যা থাকলে আরেকবার একটু রেকর্ডটা দেখবেন। অ্যাসেসমেন্ট ইভ্যালুয়েশন 5টা সাবজেক্টেই আসে প্রশ্ন কিন্তু হয়। তাহলে এটা কি বলবো, রিলায়েবিলিটি বা নির্ভরযোগ্যতা বা বিশ্বাসযোগ্যতা মানে কি, জেনুইননেস অফ দ্য টেস্ট, টেস্টটা জেনুইন কিনা এটা রিলায়েবিলিটি বলি। অরিজিনালিটি অফ দ্য টেস্ট, টেস্টটা অরিজিনাল কিনা, টেস্টটা মৌলিক কিনা সেটাকে আমরা রিলায়েবিলিটি বলি। স্ট্রেংথ অফ মেজারমেন্ট, মেজারমেন্টটা শক্তিশালী কোনটা এটাকে রিলায়েবল বলি। এই কনসিস্টেন্সি অফ মেজারমেন্ট, মেজারমেন্টটা কনসিস্টেন্সি হবে কিনা সেটাকে আমরা বলি। তাহলে আমাদের এক্ষেত্রে ডি সঠিক উত্তর। দেখি এবার এখান থেকে 22-এ কি প্রশ্ন আসছিল। স্যার এরকমই বারবার একটা উত্তর হচ্ছে। স্যার রিলায়েবিলিটিটা আমি এক্সামের আগের দিন নোট লিখেছিলাম কলেজে, পরের দিন গিয়ে টেটে পেয়েছি। বাহ শাবাশ। হয় এরকম অনেক ক্ষেত্রে হয়। এক্সাম ছিল, হ্যাঁ স্যার এক্সাম ছিল স্যার আগের দিন, ওটাই লিখেছিলাম। এই তো আমার তো গ্রাজুয়েশনের পরীক্ষা তো সব ওইভাবেই গেল আর কি, বাসে বসে একটা করে সামারি দেখো, যাই আসে ওটাই করে লিখি, ওইভাবেই দিলাম আর কি। এই তো মিল গেয়া। কি বলেছে, এ টেস্ট, বাপরে লেখা তো খুবই খারাপ। এ টেস্ট ইজ অ্যাডমিনিস্টার্ড টুয়াইস, টুয়াইস মানে কি, টুয়াইস মানে হচ্ছে দুইবার, একটা টেস্ট নেওয়া হলো দুইবার, ইন এ ডেফিনিট ইন্টারভাল, একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে একটা টেস্টকে দুইবার নেওয়া হলো। অনেক গ্রুপ অফ স্কুল স্টুডেন্টস, একটা একদল ছাত্রকে, আন্ডার আইডেন্টিক্যাল এনভায়রনমেন্ট, আইডেন্টিক্যাল এনভায়রনমেন্ট মানে কি, একই রকম পরিবেশে, দুটো পরিবেশ একই রকম ছিল, কিছুদিন পরে আবার টেস্টটাকে নেওয়া হলো। দ্য মিন সোর্স অফ দ্য স্টুডেন্টস রিমেন ভেরি ক্লোজ, ছাত্রদের যে গড় রয়েছে, গড় যে রেজাল্ট রয়েছে, স্কোর রয়েছে, স্কোরটা খুব কাছাকাছি গড় হলো। তাহলে টেস্টটা কি আছে, ভ্যালিডিটি আছে, রিলায়েবিলিটি আছে, অবজেক্টিভিটি আছে, নাকি বোর্ডের একটু ডিফিকাল্টি ভ্যালু আছে। বাংলা পড়ুন। সুনির্দিষ্ট সময়ের ব্যবধানে, একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে একদল বিদ্যালয় শিক্ষার্থীদের উপর একই ধরনের পরিবেশে, একই ধরনের পরিবেশগত পরিস্থিতিতে একটি অভিক্ষা দুইবার প্রয়োগ করা হলো। একটা পরীক্ষা একটা অভিক্ষা দুইবার নেওয়া হলো, তারপরে কি হলো, দুটি স্কোরের গড় খুব কাছাকাছি হলো, কিন্তু রেজাল্ট খুব একটা ডিফারেন্স হলো না, রেজাল্ট প্রায় সেম আছে আর কি। তাহলে টেস্টের কোন বৈশিষ্ট্যটি আছে, টেস্টটি যথার্থ, টেস্টটি নির্ভরযোগ্য, টেস্টটি নৈর্ব্যক্তিকতা, নাকি টেস্টটি হচ্ছে মাঝারি কাঠিন্যমান, টেস্টের মধ্যে কোন বৈশিষ্ট্যটি আছে? স্যার ভ্যালিডিটি হলে কোশ্চেনটা কেমন আসতো? বলুন। ভ্যালিডিটি হলে কোশ্চেনটা কেমন আসতো?
ভ্যালিডিটি হলে হুম। আছে তো স্যার, প্রশ্ন আছে ওখানে, করবেন। আচ্ছা, আপনার তো এই পিডিএফটা করেছেন, কতগুলো প্রশ্ন ছিল টোটাল? 80টা নাকি? তা 80টা বলতে মধ্যে অনেক গ্যাপ আছে, কোশ্চেন মার্ক। এখানে 80টা আছে, 5টা তো আমি মধ্যখানে গ্যাপ ছিল অনেক কটা। 5টা তো আমি অনলাইনে মক টেস্ট নিয়েছি, আরো 5টা বানানো আছে মক টেস্ট, সেগুলো 5টা দিয়ে দেবো আর কি। 150 প্রশ্ন অ্যাসেসমেন্ট থেকে হয়ে যাবে, আশা করছি কিছু মিস হবে না। আচ্ছা, হোয়াট শুড বি দ্য মেইন পারপাস অফ অ্যাসেসমেন্ট? অ্যাসেসমেন্টের মূল উদ্দেশ্যটা কি? 1 নাম্বার লেভেলিং অফ স্টুডেন্ট, ছাত্রদেরকে লেভেলিং করা। সেম অ্যাবিলিটি বেসড গ্রুপিং অফ স্টুডেন্ট, ছাত্রদেরকে গ্রুপিং করছে। কিরকম গ্রুপিং? সেম অ্যাবিলিটি বেসড গ্রুপিং, সেম অ্যাবিলিটি, একই যাদের ক্ষমতা রয়েছে, সেম অ্যাবিলিটি, তাদেরকে সেই অনুযায়ী গ্রুপ করছে। তোমরা এই কজন ভালো, তোমাদের একটা গ্রুপ, তোমরা এই কজন মাঝারি, তোমাদের আলাদা গ্রুপ, তোমরা এই কজন কম অ্যাবিলিটি, তোমাদের আলাদা গ্রুপ। তাহলে সেম অ্যাবিলিটি গ্রুপ করা যাবে না, মিক্স করে গ্রুপ করতে হবে, ভালো খারাপ মিলে সবকিছু একবারে গ্রুপ করতে হবে আগে, ভালোই ভালো আলাদা গ্রুপ, খারাপ খারাপ এরকম গ্রুপ করা যাবে না। 3 নাম্বার আন্ডারস্ট্যান্ডিং লার্নিং প্রোগ্রেস অফ দ্য স্টুডেন্ট, ছাত্রের শিক্ষণের কি উন্নতি হয়েছে সেই প্রোগ্রেসটাকে বুঝতে পারা। 4 নাম্বার ডিটেনশন অফ স্টুডেন্টস হু স্কোর লো, ডিটেনশন মানে কি? আটক করা, যে সমস্ত ছাত্র ফেল করেছে তার স্কোর লো করে তাদের আটকে দেওয়া। তাহলে এটা সঠিক উত্তর হয়ে গেল আমাদের সি। লেভেলিং তো হবে না কখনো, ছাত্রকে কখনো আমরা নামাঙ্কিত করতে পারি না, তুই গাধা, তুই বানর, তুই পারবি না, এটা সেটা মানে দেয় না, শিক্ষকরা নাম দিয়ে থাকে আর কি, আমাদের স্কুলে দেখতাম আর কি, বা ওইরকম কোন রকম লেভেলিং দিতে পারে। হ্যাঁ বলুন। আচ্ছা, লেভেলিং কখনো করা যাবে না আর কি, ঠিক আছে। সেম সেম অ্যাবিলিটি দেখে আমরা যখন পারতাম না টিউশনে, আমাদের স্যার পায়ে নুড়ি দিয়ে হাঁটু করে বসা করাতো স্যার। ওটা তো পানিশমেন্ট বলে আর কি, ঠিক আছে। লেভেলিং কোনটা? ওই যে আমরা বলি না যে তুই গাধা, তোর দ্বারা হবে না, পারবি না আর কি, ঠিক আছে, ও তো একদম ব্যাক বেঞ্চার আর কি, এগুলো হচ্ছে লেভেলিং, কাউকে নামাঙ্কিত করা যাবে না আর কি। হেডমাস্টারের কথা এগুলা স্যার রোজই উঠাই স্কুল কলেজে স্যার। এগুলো স্যারদের দেওয়া যেতে পারে। মনে পড়লে কি হবে, যারা একবার চাকরি পেয়ে গেছে আর কি, ঠিক আছে, তারা তো আনন্দে খাচ্ছে আর কি, ঠিক আছে, বিন্দাস চলছে আর কি, সুখে। আচরণবাদী, আমরাও পাবো একদিন, কোনো চাপ নেই, আপনারাও পাবেন একদিন। ইনভলভিং স্টুডেন্টস ইন দ্য প্রসেস অফ অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্টের প্রক্রিয়ায় ছাত্রদেরকে ইনভলভ করছি, ছাত্রদেরকে যুক্ত করছি। শিফটস দ্য নেচার অফ অ্যাসেসমেন্ট, আমি যদি অ্যাসেসমেন্টের প্রক্রিয়ায় ছাত্রদেরকে অ্যাড করি, তাহলে অ্যাসেসমেন্টের প্রক্রিয়া কোন দিক থেকে কোন দিকে শিফট হবে, কোন দিকে পরিবর্তন হবে। আমি অ্যাসেসমেন্টের ক্ষেত্রে ছাত্রদেরকে অ্যাড করি, ছাত্রদেরকে নিচ্ছি অ্যাসেসমেন্টের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে কি হবে সেটা? অ্যাসেসমেন্ট অফ লার্নিং টু অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অ্যাসেসমেন্ট অফ লার্নিং থেকে ফর লার্নিং হবে। ফরমেটিভ অ্যাসেসমেন্ট টু সামেটিভ অ্যাসেসমেন্ট হবে, ফরমেটিভ থেকে সামেটিভ অ্যাসেসমেন্ট হবে। তারপরে কি বলছে? কম্পারেটিভ অ্যাসেসমেন্ট টু নন কম্পারেটিভ, কম্প্রিহেনসিভ, কম্প্রিহেনসিভ অ্যাসেসমেন্ট টু নন কম্প্রিহেনসিভ অ্যাসেসমেন্ট হবে। 4 নাম্বার কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট থেকে নন কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট হবে আর কি। তাহলে কি বলেছি, আমরা অ্যাসেসমেন্টের ক্ষেত্রে ছাত্রদেরকে নিযুক্ত করছি আর কি, ঠিক আছে। তাহলে অ্যাসেসমেন্টের ক্ষেত্রে শুধু টিচার অ্যাসেসমেন্ট করছেন আর কি, সেখানে ছাত্ররাও অ্যাসেসমেন্ট করছে, ছাত্রদেরকে আমি নিযুক্ত করছি, ভালো কাজ করছি। এর ফলে অ্যাসেসমেন্টটা কিরকম হবে? ফরমেটিভ টু সামেটিভ, বলুন তো এই কথাটা ঠিক না ভুল? ফরমেটিভ টু সামেটিভের দিকে যাবো আমরা, না সামেটিভ টু ফরমেটিভের দিকে আসবো? কি করবো আমরা, কোনটা? সামেটিভ টু ফরমেটিভ। আগে সামেটিভ ছিল, সামেটিভ সামেটিভ থেকে থেকে আমাদের চেষ্টা ফরমেটিভ। করতে হবে ফরমেটিভের দিকে আসার জন্য। ফরমেটিভটা ভালো, ফরমেটিভের শিক্ষণের উন্নতি হয়, এবং সেই সামেটিভ থেকে বিশেষে গিয়ে একটা পরীক্ষা, ওর বদলে আমাদের ফরমেটিভ আস্তে আস্তে শিফট করতে হবে। তাহলে ভুল বক্তব্য, উল্টো বলেছে। কম্প্রিহেনসিভ থেকে নন কম্প্রিহেনসিভে যাব। কম্প্রিহেনসিভ মানে কি? ব্যাপক। ব্যাপক মানে কি? পি, সি, এসি, চারটাই দিক যাচাই করা হচ্ছে, এই চারটা দিক যাচাই করা থেকে আমরা ধীরে ধীরে নন কম্প্রিহেনসিভের দিকে যাব, শুধু কগনিটিভের দিকে যাব, তো ভুল কথা। 3 নাম্বার কন্টিনিউয়াস থেকে নন কন্টিনিউয়াস যাব, যেটা কন্টিনিউয়াসলি হচ্ছিল তার থেকে পরিবর্তন হয়ে আমরা নন কন্টিনিউয়াসে যাব, ভুল কথা। 1 নাম্বার সঠিক। অ্যাসেসমেন্ট অফ লার্নিং থেকে, অফ লার্নিং মানে শিক্ষণের অ্যাসেসমেন্ট থেকে শিক্ষণের জন্য অ্যাসেসমেন্টে আসতে হবে। অফ লার্নিং মানে কি? অফ লার্নিং হচ্ছে সামেটিভ, সামেটিভ। সামেটিভ থেকে ফর লার্নিং মানে কি? ফরমেটিভ, সামেটিভ থেকে আমাদের ফরমেটিভের দিকে আসতে হবে। বলুন ইমাম স্যার। হ্যাঁ স্যার বলুন। বলছি ফরমেটিভ তো সামেটিভে যে যাচ্ছি আমরা স্যার, তো এটা উল্টা কেন হলো স্যার? কোনটা ভালো স্যার, ফরমেটিভ ভালো না সামেটিভ ভালো? ফরমেটিভ ভালো। তাহলে আমাদের কোনটার দিকে চেঞ্জ করতে হবে? ফরমেটিভ মানে আমরা তো আগে সামেটিভ বেস ছিল, আমরা সামেটিভে বেশি গুরুত্ব দিতাম, আমরা সামেটিভে ফরমেটিভ থেকে সামেটিভের দিকে আমরা যাচ্ছি দিন দিন, মানে ডে বাই ডে।
নাকি ডে বাই ডে আমরা সামেটিভ থেকে ফর্মেটিভের দিকে আমরা জোরটা বেশি দিচ্ছি? কোন দিকে জোরটা বেশি দিচ্ছি? আগে জোর দেওয়া হতো সামেটিভের দিকে, তাহলে আমরা এখন ফর্মেটিভ থেকে সামেটিভের দিকে জোরটা বেশি দিচ্ছি, নাকি সামেটিভ থেকে ধীরে ধীরে ফর্মেটিভের দিকে আসছে? কোন দিকে আসছে আমরা এখন? সেটা বলেছে পরিবর্তন হচ্ছে আর কি। পরিবর্তনটা কোন দিক থেকে হচ্ছে? আগে আমরা সামেটিভ ছিলাম, সামেটিভ থেকে এখন আমরা ফর্মেটিভের দিকে আসছি, নাকি আগে ফর্মেটিভ ছিল এখন আমরা সামেটিভের দিকে যাচ্ছি? কোন দিকে যাচ্ছি আমরা ইমাম স্যার? হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ, মেইন পারপাস অফ অ্যাসেসমেন্ট ইজ টু, অ্যাসেসমেন্টের মেইন পারপাসটা কি, আসল উদ্দেশ্যটা কি? এক নাম্বার, ক্রিয়েট এ ফিলিং অফ কম্পিটিশন অ্যামাং স্টুডেন্ট, ছাত্রদের মধ্যে একটা কম্পিটিশনের ফিলিং তৈরি করা। দুই নাম্বার, ইনডিউস ফিয়ার অফ ফেলিয়ার অ্যামাং স্টুডেন্ট, ইনডিউস মানে কি নিয়ে আসা, ফিয়ার অফ ফেলিয়ার ব্যর্থতার ভয় নিয়ে আসা ছাত্রদের মনে। তিন নাম্বার, ক্যাটাগরাইজ স্টুডেন্টস অ্যাজ পাস অর ফেল, ছাত্রদেরকে পাস বা ফেল হিসাবে ক্যাটাগরিতে ভাগ করা। চার নাম্বার, আন্ডারস্ট্যান্ড স্টুডেন্টস প্রোগ্রেস অ্যান্ড চ্যালেঞ্জেস ইন লার্নিং প্রোগ্রেস, এই শিখনের অগ্রগতিতে ছাত্রছাত্রীদের প্রোগ্রেস কি, উন্নতি কি, এবং চ্যালেঞ্জেস কি, চ্যালেঞ্জ মানে কি অসুবিধা কি, কোথায় তাদের উন্নতি কোথায় তাদের অসুবিধা, এগুলোকে খুঁজে বের করা। তাহলে অ্যাসেসমেন্টের আসল উদ্দেশ্য ডি। কারো কোথাও কোনো রকম সমস্যা? হওয়ার তো কথা নয়। হ্যালো স্যার। হ্যাঁ একদম। না স্যার, দেখছিলাম আমি নেটওয়ার্ক প্রবলেম না আটকে গেছে তো সব। না না, এক মিনিট জাস্ট। এসব টাকা পয়সা পাঠাচ্ছে, কোনো স্ক্রিনশট পাঠায় না, 1000 টাকা কি পাঠালো আবার? ও, এখান থেকে এসছে টাকা, বুঝতে পেরেছি। তাহলে কি বলি, তারপরে প্রশ্ন, which of the following assessment technique would help to enhance interdisciplinary in mathematics? ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে কোন অ্যাসেসমেন্টের টেকনিক গুলো, কোন কৌশলগুলো হেল্প করবে, সাহায্য করবে ইন ইন্টারডিসিপ্লিনারি ম্যাথমেটিক্স? ইন্টারডিসিপ্লিন মানে কি আর, ঠিক আছে, ইন্টার মানে কি এক না একের বেশি, অনেকগুলো, ইন্টার মানে কি এক না একের অনেক, বেশি। একের বেশি। ইন্টার মানে অনেকগুলো আছে আর কি, ঠিক আছে। ডিসিপ্লিন মানে কি, ডিসিপ্লিন মানে বিষয়, শৃঙ্খলা। ডিসিপ্লিন মানে বিষয়। তাহলে ম্যাথমেটিক্সটা হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি, মানে ম্যাথমেটিক্সের মধ্যে অনেকগুলো বিষয় সেখানে ইনক্লুড রয়েছে আর কি, ঠিক আছে। আর কোন বিষয় রয়েছে ইন্টারডিসিপ্লিনারি? আর কোন বিষয় পড়েছি আমরা ইন্টারডিসিপ্লিনারি, বলুন তো? ইভিএস স্যার। এভিএস। তাহলে কি বলেছে, এই যে ইন্টারডিসিপ্লিনারি ম্যাথমেটিক্স রয়েছে, মানে ম্যাথমেটিক্সের মধ্যে যে যে বিভিন্ন বিষয় রয়েছে এটাকে আমি অ্যাসেস করতে যাবো আর কি, ঠিক আছে। which of the following assessment technique, নিম্নলিখিত কোন অ্যাসেসমেন্টের কৌশল would help to enhance interdisciplinarity in mathematics? এই যে ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে ইন্টারডিসিপ্লিনারিটি রয়েছে, এটাকে আমি আরো এনহ্যান্স করতে গেলে, এটাকে বাড়াতে গেলে কোন কৌশলগুলো আমাকে সাহায্য করবে? এ কি বলেছে? এ বলেছে পোর্টফোলিও। তাহলে এক কথায় মানে ম্যাথের অ্যাসেসমেন্ট করব, কোনটা ভালো হবে? এই পাশে 1 নাম্বার কি পেলাম আমরা, পোর্টফোলিও। 2 নাম্বার প্রজেক্ট, 3 নাম্বার ফিল্ড ট্রিপস, 4 নাম্বার অবজারভেশন আর কি। তাহলে এই নাম্বারটা এখানে লিখে দেই, পোর্টফোলিও। তাহলে শুধু ম্যাথ বলে কেন, যে কোনো সাবজেক্টে যে কোনো কৌশলী দিক আপনাকে মোদ্দা কথা আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, ফোকাস করতে হবে, শিক্ষার্থীর জন্য ভালো কোনটা হচ্ছে, শিক্ষার্থী বেশি অ্যাক্টিভ কোথায় আছে, ব্যাস এটা বলেই কাহিনী খতম। তাহলে সবাই এই উত্তর করেছেন, মানে আরো তো অপশন আছে, এই যে এগুলো উত্তর কোন, এ এন্ড ডি, অনলি সি, অনলি ডি, বি এন্ড সি, এগুলো দেখে উত্তরটা করতে হবে। তাহলে ডি উত্তর করছেন, মানে বি এন্ড সি। দেখুন না, এই 4টা অপশনের মধ্যে শিশু অ্যাক্টিভ কোথায় আছে, দেখুন কোথায়, কোনটাতে করলে ওর সম্বন্ধে বেশি তথ্য পাবো আর কি, কোনটা ভালো হবে 4টার মধ্যে? পোর্টফোলিও সবচেয়ে ভালো হবে, প্রজেক্ট ভালো হবে, ফিল্ড ট্রিপ ভালো হবে, অবজারভেশন ভালো হবে, তাই তো? তাহলে তো হয়ে গেল। ম্যাথমেটিক্স ইভিএস আলাদা কি আছে, আলাদা করে তো দেখার কি আছে? বেসিক্যালি দেখুন আর কি, শিশু কোথায় বেশি অ্যাক্টিভ থাকবে, শিশু সম্বন্ধে তথ্য কোথায় বেশি পাবো, অ্যাসেসমেন্ট কোনটা ভালো হবে আর কি,
এই ম্যাথামেটিক্সটাকে আমরা এনহ্যান্স করতে চাই, আরো বাড়াতে চাই, তাহলে কি ভালো হবে? পোর্টফোলিও ভালো না প্রজেক্ট ভালো, কোনটা ভালো হবে বলুন? পোর্টফোলিও ভালো না প্রজেক্ট ভালো, কোনটা ভালো হবে? অবশ্যই প্রজেক্ট ভালো। এখানে অ্যাক্টিভ থাকবে, ভালো। কিছু নিজে হাতে Project। কলমে কাজ প্রজেক্ট ভালো করবে, হবে। হ্যান্ডস অন অ্যাক্টিভিটি করবে, প্রজেক্ট ফিল্ড ট্রিপ মাঠে নিয়ে যাব, বাস্তব অভিজ্ঞতা পাবে, আরো ভালো আর কি। তাহলে প্রজেক্টও ভালো, ফিল্ড ট্রিপও ভালো আর কি। অবজারভেশন পর্যবেক্ষণ, এখানে পর্যবেক্ষণটা কে করবে? সে ওরা নিজেদের মতো করে কাজ করছে শিক্ষক। আর শিক্ষক গিয়ে দেখছে আর কি। শিক্ষক করবে। হ্যাঁ, Teacher। তাহলে আমরা তো টিচার এটুকু তো করবে। শিওর যে আমাদের ফিল্ড ট্রিপ তো সবচেয়ে ভালো আর কি, প্রজেক্টের থেকেও ফিল্ড ট্রিপ তো আরো ভালো আর কি। ঠিক আছে, তার মানে দেখি বি সি কোথায় আছে? এই তো বি সি আছে। হ্যালো স্যার, বলুন। তো স্যার সি অনলি করলে হবে না স্যার? অনলি সি? হ্যাঁ স্যার, প্রজেক্টও তো ভালো থাকবে, প্রজেক্টও তো আছে তাই না? বি এন্ড ওর সি চেয়ে আছে। তো ফিজিক্সটা বেশি ভালো স্যার মনে হচ্ছে আমার। না, প্রজেক্টও করতে হবে এখানে, যেহেতু বি এন্ড সি প্রজেক্ট আছে আর কি। প্রজেক্টটাতে তো অ্যাক্টিভ থাকে, হাতে হ্যাঁ, কলমে শিখে। হাতে কলমে করে আর হ্যাঁ কি, তাই ওটা না? তো, হ্যাঁ নিজে করবে। হ্যাঁ, ওকে স্যার। The tools for formative evaluation include the tools মানে কৌশল for formative evaluation include, তাহলে formative evaluation এর যে কৌশলগুলো রয়েছে তার মধ্যে ইনক্লুডেড রয়েছে কোন বিষয়গুলো? অ্যানুয়াল অর সেমিস্টার এক্সামিনেশন। তাহলে formative evaluation এর মধ্যে টুলস হচ্ছে অ্যানুয়াল অর সেমিস্টার এক্সামিনেশন। সেমিস্টারটা বাদিয়ে দিলাম, অ্যানুয়াল বলেছে, বার্ষিক। বার্ষিক কি কোনদিন ফর্মেটিভ এর টুলস হতে পারে? গলত বাত হ্যায়, এ তো সামেটিভ এর টুলস হয়ে গেল। 2 নাম্বার, ওয়ার্কিং অন গ্রুপ প্রজেক্ট এন্ড অ্যাসাইনমেন্ট, গ্রুপ প্রজেক্টে অ্যাসাইনমেন্টে কাজ করা, এটা ফর্মেটিভ। সি নাম্বার, ফাইনাল জাজমেন্ট। ফাইনাল জাজমেন্ট কোথায় দিই আমরা? ফর্মেটিভে দিই না সামেটিভে দিই? এটাও সামেটিভে দেই, ভুল কথা। Summative। ডি নাম্বার, ডিটারমাইনিং স্টুডেন্ট সাকসেস, ছাত্রের যে সাকসেস রয়েছে, সফলতা রয়েছে, সেটাকে নির্ধারণ করা বেসড অন দ্য নাম্বার অফ পাসিং অর ফেলিং অফ স্টুডেন্ট। কত ছাত্র পাস Summative। করলো, কত ছাত্র ফেল করলো, এর উপর ভিত্তি করে ছাত্রের সফলতাকে আমরা যাচাই করছি আর কি। ছাত্রের Summative। সফলতা যাচাই করছি ওর পাস আর ফেল দিয়ে আর কি। তো ভুল কথা। তাহলে আমাদের এইটা হচ্ছে আমাদের ফর্মেটিভ। তারা গ্রুপে কাজ করবে, অ্যাসাইনমেন্টে তারা কাজ করবে, কাজ করতে করতে ওদের যা লার্নিং গ্যাপগুলো আছে, ঘাটতিগুলোকে আমরা দেখবো, সেগুলোকে আমরা ইমপ্রুভ করব। তাহলে আমাদের বি নাম্বার সঠিক উত্তর। প্রশ্ন তো কঠিন দেখছি না, তবে তাদের অ্যাসেসমেন্ট নিয়ে তো সমস্যা কিসের? তারপরে, which of the following assessment method is used by a mathematics teacher to assess learning progress during instruction? তাহলে কি বলেছে? which of the following assessment method, অ্যাসেসমেন্টের কোন মেথডটা is used, ব্যবহার করা হয় by a mathematics teacher? তো ম্যাথমেটিক্স টিচার বলে আলাদা হবে নাকি? একই ব্যাপার সমস্ত, মানে কোন মেথডটা একজন টিচার ফলো করবে টু অ্যাসেস লার্নিং প্রোগ্রেস, শেখানোর উন্নতি যাচাই করার জন্য শিক্ষক মহাশয় কোনটা ফলো করবে ডিউরিং ইনস্ট্রাকশন, মানে ইনস্ট্রাকশন চলছে আর কি, ক্লাস চলছে আর কি, মানে পঠন পাঠন চলছে, এর মধ্যে শিক্ষক তাদেরকে কিসের মাধ্যমে যাচাই করবে? প্লেসমেন্ট অ্যাসেসমেন্ট, ফর্মেটিভ, সামেটিভ? ফর্মেটিভ, চলাকালীন, ডিউরিং দ্য কোর্স, চলছে আর কি, তাহলে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। স্যার প্লেসমেন্ট ওই এই একটা কি এরটা কি মানেটা? প্লেসমেন্ট অ্যাসেসমেন্ট মানে হচ্ছে আমরা শিক্ষার্থী কোনো একটা প্লেসে যোগ্য কি না সেটাকে যাচাই করার জন্য যে অ্যাসেসমেন্ট করে থাকি সেটা হচ্ছে প্লেসমেন্ট। যেমন দেখবেন আমরা ডিএলএড কলেজে ভর্তি, এখন তো হয় না, ডিএলএড কলেজ বলে ভুল হবে, কিছু কিছু ইনস্টিটিউশন আছে যেখানে দেখবেন ভর্তি হতে গেলে এন্ট্রান্স টেস্ট দিতে হয়, অ্যাডমিশন টেস্ট দিতে হয় আর ঠিক আছে। অ্যাডমিশন টেস্টটা কেন না হয়? কারণ সে সেখানে প্লেসমেন্টের যোগ্য কিনা সেটাকে যাচাই করা হয়, সেগুলো হচ্ছে প্লেসমেন্ট টেস্ট আর ঠিক আছে। মানে শিক্ষার্থীদেরকে দেখা হচ্ছে তুমি যেখানে ভর্তি হতে চাইছো তুমি এটার যোগ্য কি যোগ্য না আর কি। তাহলে প্লেসমেন্ট টেস্ট হয়, অ্যাসেসমেন্ট হয়, কিন্তু একটা জায়গার নাম বলুন, পরীক্ষার নাম বলুন, কোথায় কোথায় হয়? স্যার ওই বেসরকারি স্কুলগুলোতে হয়। স্যার আপনার ফুড এসআই ব্যাচে। আমার ফুড স্যার। এসে হয়, আলিয়া আমার ইউনিভার্সিটিতে সেদিন হয় হ্যাঁ? স্যার, আলিয়া ইউনিভার্সিটিতে, নবোদয় হয় না স্যার? মিশনগুলোতে হয়ে থাকে তো। হ্যাঁ, তো যাই হোক, মিশনগুলো তারপরে এমনি সিবিএসসি বোর্ডের আইসিএসসি বোর্ডের স্কুলগুলোতে হয়ে থাকে। স্যার সবচেয়ে তো ভালো নিট পরীক্ষা স্যার, নিট। একদম। বলছি প্লেসমেন্টটা একবার বলুন স্যার। প্লেসমেন্ট টেস্ট TT মানে হচ্ছে যেগুলো অ্যাডমিশন টেস্টগুলো হয়, মানে সেখানে সে প্লেসমেন্ট হওয়ার যোগ্য কিনা, সেখানে সে যাওয়ার যোগ্য কিনা, তার জন্য যে টেস্টটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে প্লেসমেন্ট টেস্ট আর কি। এই যে টেস্টটা নিলাম সেখানে শিক্ষার্থীরা উন্নতি করছে না উন্নতি করছে না, ও আগে থেকে কি জানে, আগে তার কোনো জ্ঞান আছে কি আছে না, এখানে সে কাজ করার যোগ্য কি না যোগ্য না, এখানে সে প্লেসমেন্ট পাওয়ার যোগ্য কি যোগ্য না, সেটা যাচাই করার জন্য যে টেস্ট হচ্ছে সেটাই প্লেসমেন্ট টেস্ট আর কি। মানে ভর্তির আগে যে টেস্টটা নেওয়া হয় আর কি, ভর্তি করার আগে আর কি, সেটা হচ্ছে প্লেসমেন্ট টেস্ট। আচ্ছা, আমাদের কাজের কিছু নেই, প্লেসমেন্ট টেস্টে আমাদের প্রশ্ন আসে না, তবু বলে দিলাম। তাহলে এটা হয়ে গেল বি সঠিক উত্তর। ডায়াগনস্টিক মানে কি? যেখান থেকে আমরা দুর্বলতাগুলো খুঁজে বের করি, শিক্ষার্থীর দুর্বলতাগুলো খুঁজে বের করি যে টেস্টের মাধ্যমে, সেটা হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট, ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট।
দুর্বলতাগুলো খুঁজে বের করার পরে আমরা কি দেই, এরপরে এর সাথে সাথে কি থাকে, এরপরে রেমেডিয়াল রেমেডিয়াল বন্ধু হচ্ছে রিমিডিয়াল রেমেডিয়াল। টিচিং। এই দুজন একসাথে এই দুজন বন্ধু একসাথে থাকে আর কি। যেখানে ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট হবে সেখানে রেমেডিয়াল লাগবে আর কি, ঠিক আছে, দুজনকে আলাদা আলাদা করা যাবে না আর কি, ঠিক আছে। শুধু ডায়াগনস্টিক দিলাম রেমেডিয়াল রইলো না, তাহলে ও হবে না। শুধু রেমেডিয়াল দেবো ডায়াগনস্টিক ছাড়া তাও হবে না, এই দুটোকে জোড়া জোড়া থাকতে হবে আর কি। যেখানে ডায়াগনস্টিকের দরকার হবে সেখানে রেমেডিয়ালকে তখন পৌঁছতে হবে আর কি। কারণ ডায়াগনস্টিক করলে কিছু না কিছু দুর্বলতা বের হবেই, আর সেখানে দুর্বলতা বের হলেই সেখানে রেমেডিয়ালকে পৌঁছাতে হবে সেখানে। হ্যাঁ, যাদের স্যার স্কিন বাংলা ডায়াগনস্টিক কি বলে? দুর্বলতা নির্ণায়ক অভিক্ষা। যাদের দেখতে অসুবিধা হচ্ছে স্ক্রিনটা একটু জুম স্যার করে নেবেন আর কি, স্ক্রিন কিন্তু জুম করা যায় কি জায়গা লিখলো। স্যার হুম স্যার সেদিন একটা বাংলায় কোশ্চেন ছিল, সেই রেডিনেস টেস্টটা কোন অ্যাসেসমেন্টের মধ্যে? তো এটা একটা দিচ্ছে প্লেসমেন্ট, একটা দিচ্ছে ডায়াগনস্টিক, কোনটা হবে এটা? পাবেন স্যার, সবই আছে প্রশ্ন, সিকোয়েন্স মেনে না চলে সব মাথার উপর দিয়ে যাবে আর কি। তারপরে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক্স অফ অবজেক্টিভ টাইপ টেস্ট আর কি, ঠিক আছে। নিম্নলিখিত কোনটি অবজেক্টিভ টাইপ টেস্টের ক্যারেক্টারিস্টিক নয়, অবজেক্টিভ টাইপ টেস্টের বৈশিষ্ট্য নয়। অবজেক্টিভের বাংলা কি বলুন? উদ্দেশ্য। আচ্ছা, অবজেক্টিভ টাইপস এর এখানে বাংলা কিন্তু উদ্দেশ্য নয়, ছোট নৈব্যক্তিক। নৈব্যক্তিক প্রশ্ন। ছোট ছোট হ্যাঁ, প্রশ্ন, নৈব্যক্তিক যেগুলো। এমসিকিউ। নিম্নলিখিত কোনটি নৈব্যক্তিক প্রশ্নের বৈশিষ্ট্য নয়? এক নাম্বার, নৈব্যক্তিক প্রশ্নগুলো নিডস মোর লেবার অ্যান্ড এফোর্ট টু অ্যাসেস। এই নৈব্যক্তিক প্রশ্নের মাধ্যমে আমরা অ্যাসেসমেন্ট করতে গেলে আমাদের বেশি লেবার লাগে, বেশি এফোর্ট লাগে। 2 নাম্বার, হ্যাভ মোর রিলায়েবিলিটি। এই নৈব্যক্তিক প্রশ্নগুলোর মধ্যে যে রিলায়েবিলিটি আছে, বিশ্বাসযোগ্যতা বেশি থাকে। 3 নাম্বার, হ্যাভ মোর ভ্যালিডিটি। এই যে নৈব্যক্তিক প্রশ্নগুলো রয়েছে এখানে এই প্রশ্নগুলো বেশি বৈধ থাকে। 4 নাম্বার, ইজি টু ডিটারমাইন নর্মস। আমরা এর মাধ্যমে যে নর্মস রয়েছে, যে স্কোর রয়েছে, সেটাকে খুব ইজিলি আমরা ডিটারমাইন করতে পারি, সেটাকে খুব ইজিলি আমরা ঠিক করতে পারি আর কি, স্কোরগুলোকে বের করতে পারি আর কি। তাহলে আমরা বলেছিলাম এর আগেও, আবারও বলছি, এই অবজেক্টিভিটি কি, সাবজেক্টিভিটি কি। তাহলে টেস্টের আমরা বৈশিষ্ট্য পড়েছি, টেস্টের মধ্যে রিলায়েবিলিটি থাকবে, ভ্যালিডিটি থাকবে, তারপরে আমরা পড়ি যে টেস্টের মধ্যে অবজেক্টিভিটি থাকবে। মনে করুন 2 ধরনের প্রশ্ন হয় আর কি, এক হচ্ছে সাবজেক্টিভিটি, আর একটা হচ্ছে অবজেক্টিভিটি। অবজেক্টিভ মানে কি, অবজেক্টিভ প্রশ্ন যেগুলো আপনারা বলেন আর কি, ঠিক আছে। এর বাংলা বলতে পারি আমরা ব্যক্তি কেন্দ্রিকতা, আর অবজেক্টিভের বাংলা বলতে পারি নৈব্যক্তিক। অবজেক্টিভিটি লিখে দিই, অবজেক্টিভিটি নৈব্যক্তিকতা। নৈ এখানে সম্ভবত একটা রেপ আছে, এটা মনে হয় রেপ আছে এখানে। আচ্ছা, যাই হোক, আমাদের তো বানান্তর আসবে না পরীক্ষায়। আচ্ছা, মনে করুন শিক্ষার্থীকে আমি ওকে লিখতে দিলাম আর কি, ঠিক আছে, যে তুমি লেখো, ওকে একটা রচনা লিখতে দিলাম আর কি, ঠিক আছে, যে তোমার প্রথম মেলা দেখা, এই নিয়ে একটা রচনা লিখতে দিলাম। তাহলে অ্যাজ এ টিচার আমি কি চাইবো, ও তোমার প্রথম মেলা দেখা এটা বই থেকে মুখস্থ করে সে লেখুক, আমি এটা চাইবো? এটা ঠিক? নাকি সে নিজের মতো করে বানিয়ে নিজের যে অভিজ্ঞতা রয়েছে, নিজের অভিজ্ঞতাটাকে প্রকাশ করবে, এটা চাইবো? তাহলে আমি কোনটা চাইবো অ্যাজ এ টিচার? অভিজ্ঞতা। অভিজ্ঞতা। নিজের অভিজ্ঞতা। এবার একটা ছেলে মেলায় গেছে, অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে, সে লিখেছে আর কি, ঠিক আছে, লিখেছে, টিচার তাকে 10-এর মধ্যে 8 দিল, ভালো লিখেছে। এবার একটা ছেলে মেলায় কোনোদিন যায়নি আর কি, ঠিক আছে, সে সেটাই লিখলো আর কি, স্যার আমি তো কোনোদিন মেলায় যাইনি, আমি কি করে লিখবো আর কি, এটুকুই লিখলো আর কি। সে মেলায় যায়নি আর কি, ঠিক আছে, এটুকুই লিখলো আর কি, ঠিক আছে। বা সেই মেলায় গিয়েছে, দেখা গেলো টাকা ছিল না, বা তার যে মেলার অভিজ্ঞতা এর মতো ততটা ভালো না,
এর অনেক ভালো অভিজ্ঞতা ছিল, অনেক টাকা পয়সা ছিল, ভালো মেলা কেটেছে, লিখেছে, এর অভিজ্ঞতা ততটা ভালো ছিল না, ওই রকমই লিখেছে আর কি, ঠিক আছে, যে ও লিখেছে আমার মেলা পছন্দ হয় না, মেলায় গেলে আমার টাকা থাকে না, বাবা আমাকে টাকা দেয়নি, মানে যে ওর মতো লিখেছে আর কি, ঠিক আছে। তাহলে এবার টিচার ওকে কত দিল, এবার টিচারের পছন্দ হলো না, টিচার ওকে 2 দিল। এরকমটা হতে পারে কি পারে না বলুন? 0। এরকমটা হতে পারে কি পারে না? হতে পারে কি এটা? হ্যাঁ স্যার, বহু হ্যাঁ, রকম কেস। হতে পারে তো। ওর অভিজ্ঞতা নেই, ও তো সেটাই লিখেছে, ও তো মুখস্থ করে লিখবে না। আমরা কি চাই? কনস্ট্রাকটিভিজম। কনস্ট্রাকটিভিজম মুখস্থ করতে বলে না, মুখস্থ করে না বলে ও নিজের যদি অভিজ্ঞতা লেখে, নিজের অভিজ্ঞতা বলে মেলায় যায়নি, তাহলে টিচার কি হবে সেখানে? ওকে 2 দিয়ে দেবে, 1 দিয়ে দেবে, আর ও মেলায় গেছে 8 দিয়ে দিল। তাহলে এখানে কি ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেল না টিচার? একদিকে বায়াস করছে, কি করছে না টিচার বলুন তো? বায়াস করছে কি? বায়াস হলো তো স্যার, একদিকে বায়াস বায়াস হয়েছে। হয়ে গেল আর কি। তো সমস্যা মুশকিল। ওর যদি অভিজ্ঞতা না থাকে কোত্থেকে লাগবে, ঠিক আছে। এইবার মনে করুন আর কি, ঠিক আছে, আমি এখানে এমসিকিউ প্রশ্ন রেখেছি আর কি, এ বি সি ডি। এমসিকিউ প্রশ্ন রাখলে এখানে বায়াস করার কোনো জায়গা আছে বলুন তো? বায়াস করার একে না। 8 দেবো, একে 2 দেবো, একে 5 দেবো, এরকম কি জায়গা আছে? সবাইকে আমাকে না। 1 নাম্বার দিতে হবে, 1 নম্বর দিতে হবে। একই নাম্বার দিতে হবে। একই নাম্বার দিতে হবে আর কি। আমি এই সমস্ত প্রশ্নের ক্ষেত্রে আমি মনে করুন, ঠিক আছে, ও আমার মামার ছেলে, ও পাড়ার সভাপতির ছেলে, ও বুথ সভাপতির ছেলে, ও ওর ভাইস্তা, আমি এগুলো দেখে নাম্বার কম বেশি হয়ে থাকে আর কি সাবজেক্টিভের ক্ষেত্রে। অবজেক্টিভ প্রশ্নের ক্ষেত্রে দিতে পারবো ও বুথ সভাপতির ছেলে, ও ওর ছেলে, ও ওর কাকা, দিতে পারবো এখানে বলুন কেউ তো? পরেশ অধিকারীর মেয়ে। বর্তমানে হয়ে না, বর্তমানে স্যার হচ্ছে, এগুলোতে কিন্তু আমরা বর্তমানে তো দিতে স্যার পারবো না হচ্ছে। বর্তমান আর কি। পরীক্ষার গুলো স্যার, এগুলোতে কিন্তু আমরা অবজেক্টিভ টাইপ প্রশ্ন কিন্তু দিতে টেট পারবো না। পরীক্ষার রেজাল্ট গুলো তো দেখছেন তো স্যার। সেই উদ্দেশ্যেই কিন্তু দেখবেন আর কি, ঠিক আছে, যে বর্তমান সময়তে যে প্রশ্নগুলো থাকে, পরীক্ষাগুলো হয় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সেখানে কোন প্রশ্নগুলো বেশি থাকে? সাবজেক্টিভ প্রশ্ন বেশি থাকে, অবজেক্টিভ প্রশ্নের দিকে বেশি যাচ্ছে? অবজেক্টিভ, বর্তমানে অবজেক্টিভ। বর্তমানে কিন্তু অবজেক্টিভ। অবজেক্টিভের দিকে 40টা। যাচ্ছে। যারা আগে পড়াশোনা করেছেন তারা সবসময় বলে আর কি, ঠিক আছে, যে হ্যাঁ আমরা তো এই বড় বড় পাতায় লিখেছি ইতিহাস, আমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছি এই বড় বড় করে, শোনা যায় আর কি, স্বাভাবিক, তারা সত্যি বলছে কিন্তু, ঠিক আছে। এবারে ছেলে মেয়েরা এখন অবজেক্টিভ দিচ্ছে, তাদের তো দোষ নয়, এটা মনোবিজ্ঞান সম্বন্ধে, কারণ অবজেক্টিভ প্রশ্ন থাকলে এই ব্যক্তিকেন্দ্রিকতার ব্যাপারটা থাকে আর কি। তারা যে বলে, তাদের যে অভিযোগ যে আমরা এত বড় বড় করে দিয়েছি, তোরা যদি দিতি তারা পারতি না, তারা ফেল করতে আর কি, এরকম বলে আর কি। আমার মাও বলে আর কি, আমার মা আমাকে সবসময় শোনায় আর কি, ঠিক আছে, আমরা যে মা বাবা বলে আর কি। তো তাদের কাছ থেকে ওইটা ঠিক আর কি, যে ওই ব্যাপারটা তো আমাদের জন্য হয়নি, ওটা মনোবিজ্ঞান সম্মত। কারণ এই ধরনের প্রশ্নে সাবজেক্টিভিটি দেখা যায়, ব্যক্তিকেন্দ্রিকতা দেখা যায়। এই জন্য আমাদের মানে ধীরে ধীরে আমাদের অবজেক্টিভিটির দিকে আমরা শিফট হচ্ছে আর কি। নই ব্যক্তিকতা মানে কি? ব্যক্তিকেন্দ্রিকতা করবো না, সে হচ্ছে নই ব্যক্তিকতা, কোনো ব্যক্তিকেন্দ্রিক হবে না, কোনো ব্যক্তিকে সাপোর্ট করবে না আর কি। তাহলে এই হলো সাবজেক্টিভ আর হচ্ছে অবজেক্টিভ। তাহলে আমরা এমসিকিউ প্রশ্নকে কোথায় ফেলবো, সাবজেক্টিভ না অবজেক্টিভ? অবজেক্টিভ। অবজেক্টিভ। আর যেগুলো রচনা, প্রবন্ধ, সেগুলো কোথায় ফেলবো? সাবজেক্টিভ। সাবজেক্টিভ। আচ্ছা, তাহলে আমরা এই অবজেক্টিভ টাইপ প্রশ্ন আমরা বুঝলাম। এবার আমরা প্রশ্নটাতে আসি। তাহলে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক্স অফ অবজেক্টিভ টাইপ টেস্ট? তাহলে অবজেক্টিভ টাইপ টেস্টের এই নৈর্ব্যক্তিক প্রশ্নের যে টেস্ট রয়েছে তার বৈশিষ্ট্য নয় কোনটি? 1 নাম্বার, নিড মোর লেবার অ্যান্ড এফোর্ট টু অ্যাসেস। আমাদের এই অবজেক্টিভ প্রশ্নের অ্যাসেসমেন্ট করতে গেলে বেশি লেবার দিতে হবে, বেশি এফোর্ট, বেশি চেষ্টা, বেশি পরিশ্রম করতে হবে। 2 নাম্বার, হ্যাভ মোর রিলায়েবিলিটি। এর মধ্যে যে বিশ্বাসযোগ্যতা রয়েছে, বিশ্বাসযোগ্যতা থাকে। অবজেক্টিভে বিশ্বাসযোগ্যতা থাকবে কি থাকবে না বলুন তো? বিশ্বাসযোগ্যতা মানে কি বললাম? বিশ্বাসযোগ্যতা মানে কি বললাম? থাকবে। স্যার। একই স্কোর আসবে, ঠিক আছে, একই নির্দিষ্ট সময় অন্তর যদি আবার টেস্ট আবার নেই, একই স্কোর আসবে, হ্যাঁ থাকবে, ভ্যালিড হবে আর কি, ঠিক আছে। যদি যেই উদ্দেশ্যে প্রশ্নটা করাচ্ছে সেই রকম প্রশ্ন থাকলে টেস্টটা ভ্যালিড হবে, রিলায়েবলও হবে, ভ্যালিড হবে। ইজি টু ডিটারমাইন নর্মস, যে স্কোরটা আছে স্কোরটাকে নির্ধারণ করতে গেলে সেটা ইজি হবে, সহজ হবে। এমসিকিউ প্রশ্নতে আমি উত্তর খাতা দেখতে গেলে সহজ হবে না কঠিন হবে? কোনটা সহজ হবে, এমসিকিউ নাকি এসএকিউ প্রবন্ধ? সহজ কোনটা হবে? এমসিকিউ সহজ হবে, এটাও ঠিক কথা। এমসিকিউ। বি সি ডি তিনটাই সঠিক কথা। 1 নাম্বার ভুল। নিড মোর লেবার এন্ড এফোর্ট টু অ্যাসেস করতে গেলে বেশি বেশি কষ্ট হয়, বেশি পরিশ্রম হয় না। শুধু আমি এমসিকিউ একটা অ্যানসার কি নেব, এটা 1 2 শুধু উত্তর টিক লাগিয়ে দেবো আর কি। বড় প্রশ্ন হলে খাতা দেখো, কোনটা বানান ভুল আছে, বানান ভুল ঠিক করো, ঠিক করে সঠিক বানানটা লিখে দাও, মার্ক চারপাশে লেখো, 4-এর মধ্যে 5 দিলাম, ওকে 2 দিলাম, দিয়ে আবার স্কোর যোগ করো, অনেক ঝামেলা আর ঠিক আছে। ইজি তো এগুলো, সবাই এক উত্তর দিল, রাইট দিয়ে যাও আর কি। তাহলে এই হয়ে গেল আমাদের। এটার স্যার? ভুল কোনটা? ভুল হচ্ছে বলছি স্যার, বিশ্বাসযোগ্যতাটা বললেন যে মানে একই স্কোর থাকবে? তাই তো বললাম, রিলায়েবল, তাই না? এই তো বললাম।
কম বেশি, অল্প কম বেশি হতে পারে। এক দুই কম বেশি হতেই পারে আর কি। ওই তো স্যার ওয়েট মেশিন উদাহরণটা ভাবুন, ওয়েট মেশিন। এই তো স্যার মনে পড়লো? হ্যাঁ স্যার। হুম স্যার বলুন। স্যার ভ্যালিডিটিটা বললেন একবার স্যার। আশিকুল স্যার বলুন। হ্যালো হ্যাঁ বলুন। স্যার টেস্টটা এখানে স্ট্যান্ডার্ড নন স্ট্যান্ডার্ড একটু বলে দেন। স্ট্যান্ডার্ডাইজ টেস্ট মানে কি? স্ট্যান্ডার্ডাইজ টেস্ট হচ্ছে একটা বড় পপুলেশনের জন্য বানানো হয়, ঠিক আছে? যেমন সিটেড, ডব্লিউবিটেড একটা বড় সংখ্যার জন্য বানানো হয়, ঠিক আছে? সেই প্রশ্নগুলো এক্সপার্ট দিয়ে বানানো হয়, একটা বড় সংখ্যার জন্য বানানো হয়। সেজন্য আমাদের শিশুদের মধ্যে যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স থাকে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সকে ধ্যান দিতে পারে না স্ট্যান্ডার্ডাইজ টেস্টগুলো। স্ট্যান্ডার্ডাইজ টেস্ট মানে কি? একটা বড় পপুলেশনের জন্য বানানো হচ্ছে। বড় পপুলেশনের জন্য বানানো হলে সবার কি কি সুবিধা আছে, সবার কি কি অসুবিধা আছে, সেই জিনিসগুলোকে অত ধ্যান দেওয়া হয় না স্ট্যান্ডার্ডাইজ টেস্টগুলোতে। তারপরেও এটা নিয়ে ডিটেলসে আলোচনা করা আছে, একবার রেকর্ডটা দেখবেন আর কি, আরো ক্লিয়ার হয়ে যাবে আর কি। ভ্যালিডিটি মানে স্যার যেই উদ্দেশ্যে টেস্টটা তৈরি করা হচ্ছে সেই রকম প্রশ্ন থাকতে হবে আর কি। যেই উদ্দেশ্যে টেস্ট নেওয়া হচ্ছে সেই রকম প্রশ্ন দিতে হবে আর কি। আমি শিক্ষার্থীর বলার ক্ষমতা চেক করছি, আর আমি লিখিত পরীক্ষা নিলাম, তাহলে সেই টেস্টটা ভ্যালিড না। আমি যেটা চেক করার জন্য মানে টেস্টটা নিচ্ছি সেরকম প্রশ্ন যদি থাকে তাহলে সেটা ভ্যালিড। হ্যালো স্যার, হ্যাঁ বলুন। বলছি ভ্যালিড মানে শিক্ষক যেটা চায় শিক্ষার্থীর কাছ থেকে, মানে যেটা সেটাই ভ্যালিড, তাই তো? যে উদ্দেশ্য তো চাইছে। হ্যাঁ, যে উদ্দেশ্যটা পূরণ করতে চাইছে, প্রশ্ন যদি সেরকম প্রশ্ন দেয় তাহলে ভ্যালিড টেস্ট, সেরকম প্রশ্ন যদি না দেওয়া থাকে তাহলে ইনভ্যালিড টেস্ট। বোঝা গেল? আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট অ্যাবাউট অ্যাসেসমেন্ট? এবার অ্যাসেসমেন্টের ক্ষেত্রে কোন বক্তব্যটি নট কারেক্ট, এটা পরে আসছি, সময় লাগবে বেশ। কত নম্বর এটা? 207। স্টুডেন্টস ওয়ার্কস ইন গ্রুপ, ছাত্ররা গ্রুপে কাজ করছে, টু অ্যান্সার 5 কোশ্চেন অ্যাবাউট ভোকাবুলারি। ভোকাবুলারি মানে কি? শব্দ ভান্ডার। শব্দ ভান্ডার নিয়ে ছাত্ররা গ্রুপে কাজ করছে কিন্তু। আচ্ছা, ফ্রম দ্য প্রিভিয়াস ইউনিট, আগের চ্যাপ্টারে যে ভোকাবুলারি আছে সেটা নিয়ে তারা গ্রুপে কাজ করছে। দেন দে এক্সচেঞ্জ কোশ্চেন্স উইথ অ্যানাদার গ্রুপ অ্যান্ড ট্রাই টু অ্যান্সার দ্য কোশ্চেন। এবার তারা এই প্রশ্নগুলোকে আরেকটা গ্রুপকে দিয়ে দিল, তারা উত্তর করলো। মানে এক এক গ্রুপের মধ্যে তারা এই প্রশ্নগুলোকে চেঞ্জ করে উত্তর দিচ্ছে। এটা কি বলে? রিডিং অ্যাসেসমেন্ট, পিয়ার অ্যাসেসমেন্ট, সেলফ অ্যাসেসমেন্ট। আমাদের ওদিকে 4 নাম্বার কি বলেছে দেখি, ফিডব্যাক। আচ্ছা, 4 নাম্বার বলেছে আমাদের ফিডব্যাক। তাহলে এটাকে বলে থাকে পিয়ার অ্যাসেসমেন্ট। কি বলবো, অ্যাসেসমেন্ট অফ লার্নিং, অ্যাজ লার্নিং, নাকি অ্যাবাউট লার্নিং, নাকি ফর লার্নিং? অ্যাজ লার্নিং। অ্যাজ An EVS teacher should lay emphasis dash while preparing question paper for summative assessment. Summative assessment এর প্রশ্ন বানাবো মানে কি? বার্ষিক পরীক্ষা, শেষ পরীক্ষা, বার্ষিক পরীক্ষার প্রশ্ন বানাবো। বার্ষিক পরীক্ষার প্রশ্ন বানাতে গেলে তাহলে যে কোন দিকটাকে টিচার খেয়াল রাখতে হবে? টিচারকে 1 নাম্বার লেন্থ। লেন্থ মানে কি? কতটা বড় হলো। লেন্থ অ্যান্ড টোটাল মার্কস অফ দ্য কোশ্চেন পেপার। কোশ্চেন পেপার কত নাম্বারের মধ্যে সেটা ধ্যান রাখতে হবে, কত বড় প্রশ্ন হলো সেটাকে ধ্যান রাখতে হবে। 2 নাম্বার লেন্থ অ্যান্ড অবজেক্টিভস অফ দ্য কোশ্চেন পেপার। কোশ্চেন পেপারের লেন্থ কতটা হলো, কতটা বড় কোশ্চেন হলো সেটাকে ধ্যান রাখতে হবে। অবজেক্টিভস অফ দ্য কোশ্চেন পেপার, সেই কোশ্চেন পেপার বানানোর পিছনে অবজেক্টিভ কি ছিল, উদ্দেশ্য কি ছিল, উদ্দেশ্যটা খেয়াল রাখতে হবে। 3 নাম্বার কন্টেন্ট কাভারেজ, কতটা কন্টেন্ট কাভার হলো অ্যান্ড অবজেক্টিভস অফ দ্য কোশ্চেন পেপার। কোশ্চেন পেপারে যে অবজেক্টিভস রয়েছে সেটাকে ধ্যান রাখতে হবে, আর কন্টেন্ট কতটা কভার করলো আর কি সেটা ধ্যান রাখতে হবে। 4 নাম্বার টোটাল মার্কস আর কন্টেন্ট কভারেজ। তাহলে একজন ইভিএস টিচার প্রশ্ন বানাচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্টের জন্য, বার্ষিক পরীক্ষার জন্য, তাহলে কোন বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে? আপনারা সবাই সি উত্তর করছেন, ডি উত্তরও আসছে 2-1টা। তাহলে দেখি আমাদের এখানে কি কাহিনী আছে। তাহলে আমরা এখানে কয়েকটা জিনিস পেলাম এখানে।
কি পেলাম আমরা, যে টোটাল নাম্বার অফ মার্কস, টোটাল নাম্বার অফ মার্কস মানে পূর্ণমান, টোটাল নাম্বার অফ মার্কস। তারপরে কি পেলাম আমরা, লেন্থ মানে কতটা বড় হলো। তারপর আমরা কি পেলাম, কন্টেন্ট কাভারেজ মানে কন্টেন্ট কাভার হলো কিনা, আমার সিলেবাস ওটা সিলেবাস থেকে প্রশ্ন আছে কিনা আছে। চার কি পেলাম আমরা, অবজেক্টিভস। এই চারটা বিষয় দিয়ে ঘুরে ফিরে আমাদের প্রশ্নগুলো জিজ্ঞেস করেছে, ঠিক আছে। তাহলে এবার বলুন তো, একটা যখন প্রশ্ন বানাবো, একটা প্রশ্ন বানানোর সময় বার্ষিক পরীক্ষার একটা প্রশ্ন বানানোর সময় কোন দিকটাকে আমার সবচেয়ে বেশি ধ্যান রাখতে হবে? টোটাল নাম্বার 100-র মধ্যে পরীক্ষা, সেটাকে বেশি মাথায় রাখতে হবে, কতটা বড় হলো সেটাকে বেশি মাথায় রাখতে হবে, কন্টেন্ট কাভার হলো কি হলো না যে সেটাকে বেশি ধ্যান রাখতে হবে, নাকি অবজেক্টিভস কোন উদ্দেশ্যে আমি প্রশ্নটা বানাচ্ছি, কোন কোন দিকগুলো যাচাই করবো সেটাকে বেশি মাথায় রাখতে হবে। এই চারটা অপশনের মধ্যে সবচেয়ে বেশি ধ্যান কোনটাতে দেবো? সবচেয়ে বেশি ধ্যান দিতে হবে লেন্থটা, ও ভুল লিখেছি, হ্যাঁ ঠিক, NGTH, LENGTH, এটা লেন্থ বানান। তাহলে সবচেয়ে বেশি ধ্যান দিতে হবে আমাদের কি, অবজেক্টিভসে। অবজেক্টিভস মানে কি, উদ্দেশ্য। এই যে প্রশ্নপত্রটা বানাচ্ছি কোন উদ্দেশ্যে বানাচ্ছি আর কি, আমরা কাদের পরীক্ষা নেব, প্রাইমারির পরীক্ষা নেব আর কি, ঠিক আছে। যারা হবু টিচার হবে তাদেরকে পরীক্ষা নেব, তাদেরকে কোন দিকগুলো আমাকে যাচাই করতে হবে, আমাকে সবার আগে অবজেক্টিভসটা খেয়াল রাখতে হবে। তাহলে এই চারটার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অবজেক্টিভস, এটা হচ্ছে 1 নাম্বার প্রায়োরিটি, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবার যদি বলি 2 নাম্বার প্রায়োরিটি কার, তারপরে কোন বিষয়টাকে বেশি খেয়াল রাখতে হবে, টোটাল নাম্বার কতর মধ্যে পরীক্ষা এটা, কতটা বড় প্রশ্ন হলো এটা, নাকি হচ্ছে কন্টেন্ট কাভারেজ, কন্টেন্ট কাভার হলো কি হলো এটা, তারপর কোনটাকে বেশি খেয়াল রাখতে হবে? মানে গোটা সিলেবাস থেকে প্রশ্ন আসে কন্টেন্ট আছে কভার, কন্টেন্ট স্যার। তাহলে 2 নাম্বার হচ্ছে কন্টেন্ট কাভারেজ। তো 2 নাম্বার খেয়াল আমাকে এখানে রাখতে হবে, কন্টেন্ট গুলো কভার হচ্ছে কি হচ্ছে না। তারপর যদি 3 নাম্বার খেয়াল রাখতে বলি, 3 নাম্বার খেয়াল কোন রাখতে হবে, লেন্থ, প্রশ্নগুলো কত বড় হলো এটাতে খেয়াল রাখবো, টোটাল নাম্বার কতগুলো এটাতে খেয়াল রাখবো, টোটাল নাম্বারটা। টোটাল নাম্বারটা। তাহলে এটা আমার হচ্ছে 3 নাম্বার প্রায়োরিটি, থার্ড প্রায়োরিটি। 4 হবে, সবার লাস্টে আমি দেখবো বড় হচ্ছে না পরে, সবার শেষে খেয়াল রাখবো। তাহলে আমি সিকোয়েন্স অনুযায়ী সাজিয়ে দিলাম, ঠিক আছে। এই চারটা দিয়ে প্রশ্ন আসে আর কি, ফার্স্ট প্রায়োরিটি, সেকেন্ড প্রায়োরিটি, এইভাবে পরপর সাজিয়ে দিলাম আর কি। যেভাবে প্রশ্ন আসুক না কেন এই সিকোয়েন্স অনুযায়ী উত্তর করলে হয়ে যাবে আর কি। তাহলে এখানে দেখুন যে কোনো দুটো জিজ্ঞেস করেছে আর কি। তাহলে ইভিএস টিচার প্রশ্ন বানানোর ক্ষেত্রে কোন দুটো জিনিস খেয়াল রাখবে, লেন্থ এন্ড টোটাল মার্ক, এগুলো বেশি গুরুত্বপূর্ণ না। বেশি গুরুত্বপূর্ণ কোনটা, প্রথম দুটো কি আছে, একটা অবজেক্টিভ আর কন্টেন্ট কভার, দেখি দুটো আছে কিনা। কোথায় আছে, কন্টেন্ট কভার, অর্থাৎ কি আমার গোটা সিলেবাস থেকে প্রশ্ন আছে কিনা আছে, গোটা সিলেবাস থেকে আমার যা সিলেবাস ছিল প্রতিটা চ্যাপ্টার থেকে একটা করে প্রশ্ন হলো আছে কিনা আছে, সেটা হচ্ছে কন্টেন্ট কভারেজ। গোটা কন্টেন্টটা গোটা সিলেবাসটা আমি কভার করতে পারলাম কি পারলাম না এই পরীক্ষার মাধ্যমে, এটাকে ধ্যান রাখতে হবে। এরপর অবজেক্টিভস, কোন উদ্দেশ্যে পরীক্ষাটা নিচ্ছে আর কি, ঠিক আছে। ছাত্রের কি যাচাই করতে চাইছি, ছাত্রের মুখস্থ বিদ্যা যাচাই করতে চাইছি, ছাত্রের বোধমূলক ক্ষমতা যাচাই করতে চাইছি, ছাত্রের দক্ষতা যাচাই করতে চাইছি, সেটাকে আমি মাথায় রেখে প্রশ্ন তৈরি করতে হবে। সেই সঠিক উত্তর। স্যার 2-এ তো অবজেক্ট আছে, তাহলে 2টা হলো না কেন? অবজেক্টিভের সাথে আর কি আছে ম্যাডাম, লেন্থ আছে, লেন্থটাকে বেশি ধ্যান রাখবো অবজেক্টিভের সাথে, নাকি কন্টেন্ট কভারেজকে বেশি খেয়াল রাখবো? এই যে বললাম তো এখানে দেখুন, কন্টেন্ট কভারেজ। এই তো এখানে লিস্ট করে দিলাম। তাহলে অবজেক্টিভের সাথে, অবজেক্টিভের পরে 2 নাম্বার প্রায়োরিটি কার, কন্টেন্ট কভার নাকি লেন্থ? লেন্থ তো সবার শেষে, তাই না? তার থেকে বেশি গুরুত্ব দিতে হবে আমাকে কন্টেন্ট কভারেজের উপরে। আচ্ছা স্যার, ঠিক আছে। সরি। ফরমেটিভ অ্যাসেসমেন্ট অফ ইভিএস ইজ ড্যাশ। ইভিএস এর ফরমেটিভ অ্যাসেসমেন্ট কি? 1 নাম্বার অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অ্যাসেসমেন্ট অফ লার্নিং, অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং, অ্যাসেসমেন্ট অ্যাবাউট লার্নিং। ফরমেটিভ বলেছে, একদম সহজ প্রশ্ন। এই তো নিচের গুলো অপশন। সর্দি লাগেনি স্যার, সব ঠিক আছে। তাহলে ইভিএস এর ফরমেটিভ অ্যাসেসমেন্টে, অ্যাসেসমেন্ট ফর লার্নিং, হ্যাঁ এটা তো ফরমেটিভ, সহি বাত। অফ লার্নিং না, অফ লার্নিং তো সামেটিভ হয়ে যাবে, এটা সামেটিভ।
অ্যাজ লার্নিং, এটাও সামেটিভ, অ্যাজ লার্নিং ফর্মেটিভ, অ্যাবাউট লার্নিং তো নেই আমাদের। তাহলে ফর্মেটিভ কোনটা? এ আর সি। এসি কোথায় আছে? এসি এই তো ডিতে আছে আমাদের এসি, মানে এয়ার কন্ডিশনার। স্যার আমাকে দেখে খুব কষ্ট হচ্ছে, পরে লিখেছে আবার আপনাকে। হ্যাঁ বোঝাই যাচ্ছে আর কি, আমাকে এটাই বারবার চলে আসছে, আসল কথাটাই বেরিয়ে গেছে প্রথমবার। স্যার আমাকে দেখেই কষ্ট হচ্ছে, এত চাপ দিচ্ছেন আমাদের, আমাকেই কষ্ট হচ্ছে, আপনার কষ্ট না। যাই হোক ঠিক আছে স্যার, বুঝে নিয়েছি মনের কথা। আচ্ছা, তারপরে প্রশ্ন, অ্যাসেসমেন্ট শুড বি ডান মেনলি টু, অ্যাসেসমেন্টটা মেনলি প্রধানত কেন করা দরকার? 1 নাম্বার, ইনডিউস ফিয়ার অ্যামাং স্টুডেন্টস ফর এক্সাম, এক্সামের জন্য ছাত্রদের মধ্যে ভয় ঢোকানো। আইডেন্টিফাই দেয়ার স্ট্রেংথ, স্ট্রেংথ মানে কি? শক্তিশালী জায়গা। অ্যান্ড চ্যালেঞ্জেস, চ্যালেঞ্জ মানে কি? অসুবিধা। এগুলোকে আইডেন্টিফাই করা টু অপটিমাইজ লার্নিং, যাতে লার্নিংটাকে অপটিমাইজ করা যায়। 3 নাম্বার, প্রমোট অ্যান্ড ডিটেইন স্টুডেন্টস অ্যাজ পার দেয়ার পারফরমেন্স, তাদের পারফরমেন্সের ভিত্তিতে ছাত্রদেরকে প্রমোট করা অ্যান্ড ডিটেইন করা। ডিটেইন মানে কি? ডিটেইন মানে কি বললাম? আটক করা, আটক করা। তারপর আবার কি বলছি? অ্যাজ পার দেয়ার পারফরমেন্স, তাদের পারফরমেন্সের ভিত্তিতে আটকে রাখা আর কি, ঠিক আছে। আচ্ছা আমি ডিটেইনটা কেটেই দিলাম আর কি, ঠিক আছে, তাও তো হবে না। ডিটেইন যদি আমি না থাকতো, কি বলেছে? প্রমোট স্টুডেন্টস অ্যাজ পার দেয়ার পারফরমেন্স, ছাত্রদেরকে প্রমোট করব, ছাত্রদেরকে উৎসাহিত করব অ্যাজ পার দেয়ার পারফরমেন্স, তাদের পারফরমেন্সের ভিত্তিতে উৎসাহিত করব, নাকি সবাইকে উৎসাহিত করব? সবাইকে উৎসাহিত করব, যার যেরকম পারফরমেন্স তাকে ছিল না। ভুল হয়ে গেল, ভালো করে পড়তে হবে। তাহলে শুধু প্রমোট দেখে উত্তর করে দিলে কিন্তু গেল নেজার হাঁটি দুর্ঘটনা ঘাটি, এরকম ব্যাপার। 4 নাম্বার কি বলেছে? এই তো স্ক্রিনটা আবার গেল। 4 নাম্বার কি বলেছে? অ্যাসাইন র্যাঙ্কস এন্ড ক্লাসিফাই স্টুডেন্টস ইন এ হায়ারার্কিক্যাল ম্যানার। অ্যাসাইন র্যাঙ্ক, তাদেরকে র্যাঙ্ক দিয়ে দেবো, র্যাঙ্ক প্রদান করব, ছোট থেকে বড় র্যাঙ্ক প্রদান করে দেবো। ভুল। এন্ড ক্লাসিফাই মানে কি? ভাগ করে দেবো আর কি, স্টুডেন্টস ইন হায়ারার্কিক্যাল ম্যানার। হায়ারার্কিক্যাল ম্যানার মানে উপর থেকে নিচে বা এইভাবে পরপর ক্রমান্বয়ের মধ্যে ভাগ করবো আর কি। তোমরা বড়, তোমরা ভালো স্টুডেন্ট, তোমরা এইভাবে পরপর ভাগ করবো। র্যাঙ্কিং, ক্লাসিফিকেশন এগুলো করবো না। তাহলে ছাত্রের মধ্যে ভয় ঢোকানো করবো না। তাহলে 2 নম্বর সঠিক উত্তর। আইডেন্টিফাই দেয়ার স্ট্রেংথ, তাদের স্ট্রেংথটাকে আমি খেয়াল রাখবো, কোন জায়গায় তারা ভালো পারে। অ্যান্ড সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, চ্যালেঞ্জেসগুলোকে দেখবো, তাদের অসুবিধাগুলোকে দেখবো, কোথায় কোথায় তাদের চ্যালেঞ্জ আছে। কারণ আমি স্ট্রেংথ দেখে তো আমার কোনো লাভ নেই আর কি, আমার আসলে মুদ্রা কথা হচ্ছে আমার চ্যালেঞ্জটাকে আমাকে ফোকাস করতে হবে আর কি। সেটা আবার বলবেন স্যার। অ্যাসেসমেন্ট কেন করে থাকি? ছাত্রের মধ্যে ভয় ঢোকানোর জন্য? ভুল হয়ে গেল। 2 নাম্বার বলছে প্রমোট অ্যান্ড ডিটেইন স্টুডেন্ট, ছাত্রদেরকে প্রমোট করা এবং ডিটেইন মানে কি? আটকে রাখা, অ্যাজ পার দেয়ার পারফরমেন্স, তাদের পারফরমেন্সের ভিত্তিতে তাদেরকে উৎসাহিত করা, তাদেরকে আটকে রাখা। তাদের পারফরমেন্সের ভিত্তিতে কেন করবো? সবাইকে উৎসাহিত করবো, আচ্ছা উৎসাহিত করলাম, আর আটকেই বা কেন রাখবো? তাহলে ডিটেইন তো হবেই না, কেটে দিলাম। 3 নাম্বার অ্যাসাইন, তাদের র্যাঙ্ক প্রদান করব, তাদেরকে ভাগ করব ক্রমান্বয়ে। ভুল হয়ে গেল। র্যাঙ্কিং কেন করব? তাহলে বি সঠিক উত্তর। আইডেন্টিফাই দেয়ার স্ট্রেংথ, তাদের কোথায় স্ট্রং পয়েন্ট রয়েছে, তাদের কোথায় অসুবিধা রয়েছে, সেগুলোকে আমি বের করব। সুবিধা বের মানে স্ট্রেংথ গুলো বের করলে আমার চ্যালেঞ্জেস গুলো বের হয়ে যাবে, বা চ্যালেঞ্জেস বের করলে স্ট্রেংথ গুলো বেরিয়ে যাবে, একই জিনিস। শুধু তো অসুবিধা বের করতে পারি না, অসুবিধা বের করলে মানে কি? কোন কোন সুবিধা মানে শক্তিশালী জায়গাগুলো বের হয়ে যাবে তার। তাহলে বি সঠিক উত্তর। আপাতত এটাই শেষ প্রশ্ন করছি। ক্লাস আছে স্যার জিওমেট্রি আজকে? হ্যাঁ জিওমেট্রি ক্লাস আছে আজকে কি? স্যার তো কিছু জানায়নি, কালকেও তো স্যার জানিয়েছে 8:29-এ জানিয়েছে, 29-এ স্যার জানিয়ে বলছে 8:30-এ ক্লাস, 1 মিনিট আগে জানিয়েছে। ভাগ্য ভালো আমি কালকে ক্লাসের লিঙ্কটা দেইনি আর কি, আমি তো কালকে ক্লাস আমার কথা ছিল 8:30-টায়, আমি ভেবেছিলাম আমি নেবো কালকে 8:30-টায় ক্লাস। স্যার 8:30-8:29-এ স্যার লিঙ্ক পাঠিয়েছে, বলছে 8:30-এ ক্লাস। সবজিৎ স্যারের ক্লাস আছে স্যার 9টা দিকে। হ্যাঁ যাই হোক, হবে না মনে হচ্ছে। সবজিৎ স্যারের ক্লাস আছে স্যার। হ্যাঁ সবজিৎ স্যারের ক্লাস আছে, এবং ওটা ফুড এসআই ব্যাচে আর কি, টেট ব্যাচে সম্ভবত নেই সবজিৎ স্যারের ক্লাস। হ্যাঁ স্যার ফুড এসআই ব্যাচ আছে। স্যার আমাদের তো কয়েকদিন নিলই না সবজিৎ স্যার। ফাঁকা ফাঁকা লাগছে। আর কি নেবে স্যার? আর কি নেবে? বিত্ত স্যার। না না, বিত্ত করাবে স্যার, সবজিৎ স্যার আর কি ক্লাস নেবে? ওই ইভিএসটা ইভিএস আর কি বাকি আছে? না সেইদিন স্যার ওই কোশ্চেন করা ছিল না। যাই হোক
ইভিএস তো মোটামুটি সিলেবাস কমপ্লিট, আমার কাছে এই কলেজের ইকোসিস্টেম আছে আর কি, ওই চ্যাপ্টার দেখে আমি কবে নেই আর কি। আর এবার স্যার বাকিটা বুঝবেন আর কি। আসলে ফুড এসআই ব্যাচটা তো কেউ নিচ্ছে না, আমি তো ভেবেছিলাম যে 10 তারিখ ঝামেলার দিকে মিটে যাবে, ফুড এসআই ব্যাচটাকে ঠিকঠাক ভাবে আমি করতে পারবো আর কি। এদেরও পরীক্ষা টরীক্ষা সামনে আছে আর কি, তো হচ্ছে না আর কি। তো সেটাই প্ল্যান আছে আর কি। আমি কিন্তু এই ব্যাচটা 10 তারিখের মধ্যে শেষ করবো আর কি। তারপরে A teacher of grade 7 class 7 এর একজন টিচার হ্যাজ টু এভালুয়েট রাইটিং স্কিল অফ হার লার্নার্স। তার শিক্ষার্থীদের যে রাইটিং স্কিল রয়েছে, লিখন দক্ষতা যাচাই করতে চায়। হুইচ অফ দ্য ফলোইং শুড বি দ্য অবজেক্টিভ অফ দ্য টেস্ট আইটেমস ডেভেলপড বাই হার। তাহলে এই যে তার কি যাচাই করতে চায়, লিখন দক্ষতা যাচাই করতে চায়। তাহলে নিম্নলিখিত হুইচ অফ দ্য ফলোইং শুড বি অবজেক্টিভ অফ দ্য টেস্ট ডেভেলপড বাই হার। এবার তিনি যে টেস্টটা তৈরি করবেন, সেই টেস্টের উদ্দেশ্যগুলো কি কি থাকবে, লিখনের দক্ষতা কিন্তু যাচাই করতে চায়। 1 নাম্বার, দ্য লার্নার ইজ এবল টু টেক ডিকটেশন। শিক্ষার্থীরা ডিকটেশন করতে পারছে কি পারছে না, ডিকটেশন মানে কি, শ্রুতি লিখন মানে কি, শুনে শুনে লিখতে পারছে কি পারছে না, এটা যাচাই করতে চায়। 2 নাম্বার, দ্য লার্নার ইজ এবল টু ডেসক্রাইব এ ক্যারেক্টার ওরালি। শিক্ষার্থী একটা ক্যারেক্টারকে, একটা চরিত্রকে ডেসক্রাইব বা ব্যাখ্যা করতে পারছে কি পারছে না, ওরালি মৌখিকভাবে ব্যাখ্যা করতে পারছে কি পারছে না। মৌখিকভাবে ব্যাখ্যা করলে লিখনের উদ্দেশ্য আমি কি করে যাচাই করব। 3, the learner is able to express ideas coherently and systematically. শিক্ষার্থী তার যে আইডিয়া রয়েছে, ভাব রয়েছে, সেটাকে প্রকাশ করতে পারছে কি পারছে না, কোহেরেন্টলি সুসংগতভাবে এবং সিস্টেমেটিক ভাবে প্রকাশ করতে পারছে কি পারছে না, এটা আমি চেক করব। 4 নাম্বার, the learner is able to comprehend the question and write the answer. তারা প্রশ্ন বুঝে উত্তর লিখতে পারছে কি পারছে না। তাহলে আমি লিখনের দক্ষতা যাচাই করব। তাহলে লেখার দক্ষতা চেক করতে গেলে কি করতে হবে, তাকে প্রশ্নোত্তর দেব না, সবচেয়ে ভালো কি হবে, তার যে মনের ভাব রয়েছে সেটাকে সে প্রকাশ করতে পারছে কিনা, কোহেরেন্ট সুসংগত ভাবে ঠিকঠাক সে নিজের যে মনের ভাবনা আছে সেটাকে সিস্টেমেটিক ভাবে প্রকাশ করতে পারছে কি পারছে না। তাহলে সেই সঠিক উত্তর। স্যার লিখতে গেলে তো স্যার বলুন, 4 নম্বর অপশনটা দেখান তো একবার। তাকে প্রশ্নোত্তর লিখতে দিচ্ছে, প্রশ্ন বুঝবে, বুঝে উত্তর লিখবে। তো লিখলে তো স্যার রাইটিং স্কিলটা বাড়বে স্যার। আর 3 নাম্বার কি বলেছে, নিজের ধারণাগুলো প্রকাশ করবে, কোনটা ভালো হবে? হ্যাঁ বিথিকা ম্যাডাম বলুন। স্যার লিখে প্রকাশ করবে, তাই? হ্যাঁ নিজের ধারণাগুলো প্রকাশ করবে। হ্যাঁ ম্যাডাম বলুন। স্যার কনভার্জেন্ট থিঙ্কিংটা কি একটু বলে দিন। ডাইভার্জেন্ট থিঙ্কিং এ আমরা দেখেছিলাম যে একটা সমস্যার অনেকগুলো সমাধান ছিল, আর কনভার্জেন্ট থিঙ্কিং মানে হচ্ছে সেই সমস্যার যে কোনো একটাই সমাধান থাকবে, অনেকগুলো সমাধান আসবে না আর কি, ঠিক আছে, যে কোনো একটাই সমাধান আর কি, যে কোনো একটা দিককে বেছে নেওয়া, আমি ওইটাই করবো আর কি। আমি একভাবেই মাথায় ভেবে নিয়েছি আর কি, ঠিক আছে, আমি ওর পিছনেই থাকবো আর কি, এটা কনভার্জেন্ট থিঙ্কিং আর কি, ঠিক আছে। আমি যদি ভাবি যে না ওর পিছনে কেন থাকবো, আরো অনেকেই আছে, সবার পিছনে আমি দেখবো আর কি, ঠিক আছে, সব দিকেই দেখবো আর কি, হচ্ছে ডাইভার্জেন্ট থিঙ্কিং হবে। বোঝা গেল? কনভার্জেন্ট থিঙ্কিং মানে চিন্তা ভাবনাটা একদিকেই করবে আর কি, একদিকে চিন্তা ভাবনা করবে। ডাইভার্জেন্ট থিঙ্কিং মানে বিভিন্ন দিকে চিন্তা ভাবনা করবে। হ্যালো, বলুন। তো কনভার্জেন্ট থিঙ্কিং স্যার মানে ডিকশনারিতে কোনো একটা জিনিস খোঁজা এরকম তো? কনভার্জেন্ট থিঙ্কিং মানে ডিকশনারিতে আমরা কোনো একটা মিনিং মানে ওয়ার্ড একটা খুঁজছি, একটা জিনিসই খুঁজছি। হ্যাঁ হতে পারে, হতে পারে, হতে পারে, একটা জিনিস হ্যালো খুঁজছি আর কি, হ্যাঁ হতে পারে। ব্রেনস্টর্মিং স্যার ইনক্লুসিভ এডুকেশনের ভিডিও দেখবেন, ইনক্লুসিভ এডুকেশনের ভিডিও দেখবেন, ওখানে আছে 188 89। 89 ছেড়ে দিন, আর অন্য সময় করব। বলছি এই কোশ্চেনটা যখন আবার ডিসকাস হবে স্যার, ওই 207 থেকে করাবেন, ওই কোশ্চেনটা রয়ে গেছে। বেশ, সমস্যা নেই। হ্যাঁ না ওটা ভুলে যাবে তখন। আচ্ছা এগুলা থাক না, লেখাগুলো ভালো তো? না। কেন স্যার? এই লেখা দিয়ে কি করবেন আপনারা? এই লেখা দিয়ে পরীক্ষায় লাভ আছে কোনো? আপনাদের মাথায় স্যার লিখতে হবে। থাকলে ভালো হয় স্যার, একটু মানে আগে পরে একটু বোঝা যায় লেখাগুলো দেখতে। থাকলে সব মনে পড়ে যায় স্যার, থাক স্যার।
হ্যাঁ which স্যার of থাক না। which of the following appropriate strategy to introducing the concept of multiplication of two fractions in the middle school? মানে ছাত্রছাত্রীদেরকে গুণের ধারণা শেখাবো, তাহলে আমি কোন কাজটা করতে পারি? এক নাম্বার কি বলছে, অ্যালগোরিদম শুড বি ইউজড ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট। অ্যালগোরিদম মানে গাণিতিক ভাষা, বাচ্চারা গাণিতিক ভাষা বুঝবে না। কি বলেছে, মাল্টিপ্লিকেশন অ্যাজ ইনভার্স অফ ডিভিশন শুড বি এমফাসাইজ। ইনভার্স মানে কি, বিপরীত। অফ ডিভিশন মানে ডিভিশনের উল্টো হচ্ছে মাল্টিপ্লিকেশন, এইভাবে বোঝাবো। এটার উল্টা, এটার উল্টা তো না। ডিভিশনের উল্টো কি ইনভার্স? ডিভিশনের উল্টো কি মাল্টিপ্লিকেশন? না। ভাগকে উল্টো করে দিলে কি গুণ পাওয়া যায়? না। কেটে দিলাম। দ্য প্রসেস শুড বি ভিজুয়ালি, এটাকে ছবির মাধ্যমে দেখাবো, নাকি কি বলেছে মাল্টিপ্লিকেশনটাকে বারবার যোগ করার মাধ্যমে শেখাবো আর কি। 2 কে 4 দিয়ে গুণ করলে কি হয়? 8। তাহলে এই গুণটাকে আমরা তো এইভাবে শেখাতে পারি। 2 কে 4 দিয়ে গুণ তো যখন না জানবে, আমি একটু বলতে পারি 2 কে 4 দিয়ে গুণ মানে তুমি 2টাকে 4 বার যোগ করো, বারবার যোগ করো, 4 বার যোগ করো, তাহলে 8 পেয়ে যাবে। আমি এইভাবে শেখাতে পারি। তাহলে সেই সঠিক উত্তর। স্যার লেখাগুলো থাক, বুঝবেন না। হ্যাঁ ম্যাডাম বলুন। বলছি ওই ত্রিপুরা টেটের কোশ্চেনে দেখলাম যে ওই একটা কোশ্চেন ছিল যে দৃষ্টিহীন স্টুডেন্ট কটা থাকবে, ওরকম করে কোনো সংখ্যা আছে দৃষ্টিহীন ইনক্লুসিভ স্টুডেন্ট ক্লাসরুমে কজন থাকবে? একটা কোশ্চেন ছিল। এতো ম্যাডাম কোনো একটা ক্লাসরুমে দৃষ্টিহীন লিমিটেশনস তো নেই, এতজন থাকতে হবে আর কি। 2জনও থাকতে পারে, ত্রিপুরা 5জনও থাকতে টেটের পারে। কোশ্চেনে দিয়েছে। ওইরকম একটা আমি মানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে এবার যে এডুকেশন পলিসি আছে, ওই জায়গাতে ওইরকম একটা কিছু পড়েছিলাম যে প্রতিটা ক্লাসরুমে একটা করে হলেও সেই স্পেশাল চাইল্ড থাকে, সেই জন্য স্কুলগুলোতে একজন স্পেশাল টিচার নিয়োগ করতে হবে। এরকম একটা সংখ্যা পড়েছিলাম আর কি, যে একটা হলেও থাকে আর কি, ঠিক আছে। কোনো লিমিটেড সংখ্যা নেই, একটাও থাকতে পারে, বেশিও থাকতে পারে আর কি, ঠিক আছে। আচ্ছা বেশ, আমি দেখবো একবার প্রশ্নটা। আর খুব একটা ভালো স্ট্যান্ডার্ড নয় ত্রিপুরা টেটের সাইকোলজির প্রশ্ন আর কি, ঠিক আছে। খুব একটা স্ট্যান্ডার্ড মানে প্রশ্ন নয়। ইভিএস গুলো ভালো আছে, ইভিএস গুলো দেখতে পারেন আর কি, ঠিক আছে। সাইকোলজিতে খুব একটা ভালো স্ট্যান্ডার্ড কিন্তু নেই আর কি, ত্রিপুরা টেটের যে প্রশ্ন আছে আর কি, মানে আছে, সবই আছে ওভারঅল আর কি, কিন্তু ইভিএস গুলো মোটামুটি আছে, দেখলে দেখতে পারেন, আপনাদের কাজে লেগে যাবে আর কি।